কষ্ট সবই হয়েছে। হ্যালো মাই কিউটস, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? কেমন আছো সবাই? আল্লাহ, এটা তো কিভাবে লাগাবো? ওকে, কেমন আছো সবাই? কেমন আছো? ভালো আছো? সুখে আছো? শান্তিতে আছো? নিশ্চয়ই ভালো নাই, সুখে নাই, শান্তিতে নাই। আমাদের কারোরই ভালো থাকার কথা না, যে অবস্থা হয়েছে। তোমাদের পরীক্ষা সবার। এক্সটেন্ড। আচ্ছা, তোমরা সবাই যুক্ত হয়ে যাও, জয়েন করে দাও সবাইকেই। আমি এই যে ডিসপ্লে দিয়ে দিলাম, চলে আসলো। আজকে আমাদের কত নাম্বার ক্লাস বলো তো? আজকে ঠিক আছে ভাইয়া, সবকিছু ভাইয়া মিনমিন করে কি বলেন? মিনমিন করে কি বলি? আমার এই ফোনের যন্ত্রণায় বুঝছো, আমার না ভালো লাগে না, অনেক স্লো। বান্টি, আমি বান্টি হয়ে গেছি। ঠিক আছে, গান গাইতেছিলাম একটু তোমাদের যে মন সুখ করার জন্য। কি বলে যে লালালা গানটা আছে না, ওই লালালা গানটা গাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোর্স প্ল্যানটাকে একটু পরিবর্তন করেছি। আমি একটু কোর্স প্ল্যানটার দিকে একটু যাই। আর তোমাদের যে পিডিএফটা দিয়েছিলাম, জাস্ট 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাসে আসছে, এই একটু চেঞ্জ আর কি। তো এখানে দেখো যে তোমাদের হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ডিউ, এটা কিন্তু তোমাদের 0 ক্লাসে আমি তো দেখাই দিয়েছিলাম। তো এখানে আর পরের ক্লাসে 1-এ দেখাই নাই। ঠিক আছে, এখন এই যে প্যারাগ্রাফ লেখার নিয়মটা আজকের ক্লাসে এখানে আমি একটু তোমাদেরকে পড়ায় দিব। ঠিক আছে, প্যারাগ্রাফ কিভাবে লিখবা না লিখবা এই জিনিসগুলো আজকে এখানে আমি পড়ায় দিব। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন নাই। দেখো টপিক সেন্টেন্স, হ্যাঁ ওয়ার্ড চেঞ্জ তোমাদের কি একটু দেখাইছি, আরও দেখাবো। খালি খালি লাগতেছে, হাতে ঘড়ি নাই। শুভ, আমার ঘড়িটা লাগবে। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ দেখাবো, কিভাবে ওই প্যারাগ্রাফটাকে ইমপ্লিমেন্ট করা যায়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে নাম্বার পাবা, এবং একটা ডাইনামিক স্ট্রাকচার দেখাবো, যে স্ট্রাকচারে তোমরা আগামী যে রিটেন ক্লাসগুলো করবা তোমাদেরকে প্রায় 40 থেকে 50টা প্যারাগ্রাফ আমি যখন পড়াবো এবং শিখাবো এবং লিখাবো, দেখবা হয়ে গেছে তোমার মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে হচ্ছে শীতকালে মানুষের বউ ছাড়া চলে না, আর আপনার ঘড়ি ছাড়া। ঘড়ি ছাড়া না হাতটা কেমন খালি খালি লাগে, এই তো এখন আমার কাছে ভালো লাগে। শোন, তুই সবসময় আমার এক্সপোজ করস, তোরা কিছু কই না দেখা। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাই বলতে পারি না, কোনো নোটিফিকেশন আসে না। আরে তোমার বাড়িতে একটা নাম্বার দিও, আমি তোমার নাম্বারটা শুভকে দিয়ে দিব, যে শুভ কল করতো ছোটো ভাই বোনগুলাকে। আপনি তো ভাই 46 লাখ টাকার মালিক, আর আপনি বলেন ফুড নষ্ট। হ্যাঁ, বড় হয়ে গেছি, এত টাকা আমার কাছে তুমি কেমনে জানো? দেখো না আমি কত টাকার মালিক। আমি একটা গেঞ্জি পরি, তারপর একটা মানে 50 বছর আগের একটা ঘড়ি, যে তোমরা মনে হয় যখন একদম ছোট ছিল, একদম যখন আমি ওই 23 বেসকে পড়াইতেছিলাম বা 22 বেসকে পড়াইতাম, তখন যখন থেকে আমাকে দেখছো সবসময় দেখো হাতে কিন্তু এই একটা ঘড়ি কিন্তু সবসময় পরি, তাই না? তো তোমরা আবার এখন 23 বছর, যে 24 সাল গেল, 24 সালে তো পুরো একটা লাল টি শার্ট পরে কাটায় দিলাম। তোমাদেরকে বলি চান্স পাইলে ভাইয়া একটা টি শার্ট নিয়ে চলে এসো ঢাকা ইউনিভার্সিটিতে। তো এত টাকার মালিক থাকলে কি এরকম জামা কাপড় পরতাম? 4 মিনিট চলে গেল, কেউ মেনশন দিল না। আরে মেনশন দেওয়ার কেউ একটা মানুষ লাগবো।
ও ভাইয়া সিআইডি, ও ভাইয়া সিআইডি, হ্যাঁ অলওয়েজ লাল। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। আপনি কি ভাইয়া ট্রান্সলেশন করাবেন? সব কিছুই পড়াবো। ট্রান্সলেশনে এই যে তোমরা যে এরকম কোয়েশ্চেন করলে না, আমার বুক ভেঙে হতাশে আমি মন চাই যে সুইসাইড করি, নয়তো একটা বন্দুক দিয়ে একটা গুলি করে নিজে মরে যাই। কেন জানি মরে যাইতে ইচ্ছা করে সকালবেলা, মানে এই যে ক্লাসে আসলেই তোমরা আমার মাথা নষ্ট করে দাও। কেন ভাই আমার কাছে কেন এই কোয়েশ্চেনটা করো? মানে ভাইয়া কি পড়াবেন? ভাইয়া কি জানি না কি পড়াইতে হবে? ভাইয়া কি একটু বুঝে না তোমার কি লাগবে? তোমার যা লাগবে কোনো কিছু অভাব থাকবে না। তোমরা অনলাইন এডুকেশনটাকে মানে এরকম সেলফিশ টাইপের হওয়ার কারণে আমাকে ওইরকম ভাবা শুরু করে দিছো যে ভাইয়া কিটা পড়াবেন, ভাইয়া কি বাংলা পড়াবেন। আচ্ছা এই যে দেখো ট্রান্সলেশন পার্ট এ দেওয়া আছে না, তারপরে দেখো তো এখানে ট্রান্সলেশন পার্ট বি দেওয়া আছে না, সব কিছু তো দেওয়াই আছে যে ট্রান্সলেশন পার্ট এ, তারপর ট্রান্সলেশন পার্ট বি। তোমাদের পড়াবো তো, সব কিছু পড়াবো, এগুলো একটু ধৈর্য ধরো, শেষ করতে দাও। দেখো আগের বছরের ক্লাসগুলো কিন্তু ফিচার্ড অপশনে যাইলে দেখা আছে, 23 ব্যাচকে যেগুলো পড়াইছিলাম তাই না, তাদের ক্লাসগুলো দেওয়া আছে। দেখো তাদের সাথে তোমাদের ক্লাস 100% আরও বেশি আপডেটেড। তো এটা রুটিনটা একটু পরিবর্তন করলাম, জাস্ট 1-2 ক্লাস জাস্ট চেঞ্জ হইল আর কি। এটা ঠিক আছে, আর জাস্ট এইটা এখানে গেছে, এইটা এখানে আসছে, বুঝছো? আজকে এটা পড়ানোর কথা, বাট এটা গত ক্লাসে পড়াইতে পারি না, এটা এখানে পড়াবো। ওকে চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ভাইয়া আপনার কি শীত করে না? না রুমে শীত করে না, অনেক গরম। ভাইয়া শীতে আমার বউ লাগবে, এটা কি আপনি জানেন না? এই শীতে আমার বউ লাগবে, এখন কি বউ ম্যানেজ করে দিতাম? তোমাদের একজন ম্যানশনের লুক লাগে, একজন তোমার মানে তোমার বিয়ে করবা এইটাও দিতে হবে, মানে আমার কি সব দিয়ে তারপর আদর করে পড়াইতে হবে। তোমাদের যে কি আদর করি এরপরে তোমাদের হয় না। সেম সেম গড়ি টি শার্ট কিনবেন আর বুঝি না ভাবেন নাকি? সেম গড়ি টি শার্ট কিনেন আর কি বুঝি না? আরে বুঝার জন্য কি কি টাস টাস। ভাইয়া আপনার বদলে আমি গুলি মারলাম, এত গুলি দিলে তো আমি মরে যাবো গা। ভাইয়া শুকায় গেছেন মনে হয়। ভাইয়া শুকাই নাই, ভাইয়া দেখছো পেজে অনেকদিন ধরে ক্লাস নেয় না, ভাইয়া অনেকদিন ধরে না, ভাইয়ার একটু অসুস্থ, বুঝছো? ভাইয়া কি একটু অসুস্থ, এবং তোমাদের ক্লাসে যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। ধরো আমি যদি এখন পেজে অনেক ক্লাস টাস নেই, অনেক প্যারাটেরা হবে, তখন আমি যদি একটু টায়ার্ড ফিল করি, তোমাদের একটা ক্লাস ক্যান্সেল হয়, আমার বুকটা ফাইটে যাবো। তোমাদের বুক ফাটুক আর না ফাটুক, আমার কাছে হাহাকার লাগবো যে ছেলেমেয়েগুলোকে আমি পড়াইতে পারলাম না। সো এই কারণে বাদ। ঠিক আছে চলো আজকে আমরা একটা জিনিস শিখবো, এবং আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি উইথিন মানে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে আমি শেষ করবো আজকে ক্লাসটা যেভাবে হোক। ঠিক আছে চলো, রিটেনের ক্লাস বড় করলে তোমরা পরে ক্লাসগুলো করতে চাও না, সময় লাগে। চলো তাহলে আমরা শুরু করি। যে একটা প্যারাগ্রাফ, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফে বেশি নাম্বার পাওয়ার জন্য ভাইয়া কী করতে হয়, কিভাবে লিখতে হয়, সেই জিনিসটা আজকে তোমাকে আমি শেখাবো। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই আমি একটু ভোকাবুলারিতে দুর্বল, একটা বলতে পারো যে ভাই আমি ভোকাবুলারিতে একটু দুর্বল। হ্যাঁ তোমার যে সেন্টেন্সগুলো এত স্ট্যান্ডার্ড না। এখন এর বিপরীতে ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এর বিপরীতে একজনের ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং, তোমার থেকে 100% স্ট্রং। ধরো সে ইংলিশ মিডিয়ামে পড়ে, ধরো, এবং তোমার সেন্টেন্সগুলা এতটাও স্ট্যান্ডার্ড মানে না, বাট ওরগুলা 100% স্ট্যান্ডার্ড। এখন ভাইয়া আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো ভোকাবুলারির যে ব্যাপারটা আছে, ধরো সে একজন ভোকাবুলারিতে খুবই ভালো, ঠিক আছে, আরেকজন ধরো সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো লিখে তারটা অনেক ভালো। বাট তোমার ভোকাবুলারিটাও দুর্বল, তোমার লেখাগুলোও স্ট্যান্ডার্ড না। এখন তোমরা 2 ধরনের মানুষ আছো। এখন ধরো একটা প্যারাগ্রাফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিং করতেছে, একটা ডিউতে একটা জিনিস মার্কিং করতেছে ঢাকা ইউনিভার্সিটির। ওকে, মার্কিং করার জন্য একজন সে যদি প্যারাগ্রাফ লিখে যার ভোকাবুলারি স্ট্রং বা সেন্টেন্সগুলো খুব সুন্দর, সে ধরো প্যারাগ্রাফে যদি 7 পায়, তোমার ভোকাবটা দুর্বল, তোমার স্ট্যান্ডার্ড ভালো না, তুমি তাকে বিট করে 8 পাইতে পারো। এটা তোমাদেরকে ভাইয়া কখনোই মোটিভেশন দিচ্ছি না, বাস্তব কথা বলতেছি।
ঠিক আছে, বাস্তব কথা বলতেছি। এখন এটা বুঝতে হবে যে কি কারণে মার্কস ক্যারি করে, কি কারণে মার্কস ক্যারি করে না। তার মানে তুমি যে বুকেবে দুর্বল, তোমার সেন্টেন্সগুলো যে এত ওরিয়েন্ট না, এরপরেও যে তুমি নাম্বার পেতে যাচ্ছ, এটা তোমার জন্য একটা সুখবর। যে কথাটাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হইতে পারে, এই যে একটা ট্রু কথা, এটা কেউ বলবে না। তোমাকে এসে বলবে যে ভোকাবুলারিটাকে অনেক স্ট্রং করো, সেন্টেন্সগুলো অনেক স্ট্যান্ডার্ড করো। সেন্টেন্স এবং ভোকাবুলারি আমার স্ট্যান্ডার্ড দরকার নাই। তাহলে ভাই আমার দুর্বল, আমি দুর্বল, দুইটা জায়গায় দুর্বল, বাট আমি ওকেও বিট করে দিতে পারবো। টেকনিকটা কি লাগবে? জাস্ট 3টা জিনিস খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। যে 3টা জিনিস সেও অ্যাপ্লাই করবে। ধরো এই 3টা যে জিনিসের কথা বললাম, যে 3টা ধরো স্ট্র্যাটেজি আছে, আমি যে 3টা জিনিসের কথা বললাম, ধরো সেও অ্যাপ্লাই করলো ওই 3টা জিনিস, তুমিও অ্যাপ্লাই করলা 3টা জিনিস, তারপরেও ওই ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্টকেও তুমি বিট করে দিতে পারো। তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি, আমি কি ইংরেজিতে সারাদিন কথা বলতে পারি না? আমি বাংলা মিডিয়ামের ছাত্র না, আমি নটরডেম কলেজে পড়ছি, আমি আঞ্জুমান স্কুলে পড়ছি, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি না, বাংলা মিডিয়ামের ছাত্র। বাট তোমার কি মনে হয় না ইংলিশ ঢাকা, তোমরা হয়তো বা যারা গ্রামে এরিয়াগুলো, যে উইথাউট ঢাকা, আমি সবটাই গ্রাম বললাম, ময়মনসিং গ্রাম, ধরো প্রত্যেকটা বিভাগে ধরো ঢাকার তুলনায় গ্রাম, বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুল এবং কলেজগুলো কোথায় বলো তো? ঢাকায় আছে, এবং তারা পুরোটা ইংলিশ ভার্সনে পড়ে এবং তাদের অনেক স্কিল আছে। তারপরও দিন শেষে দেখো ঢাকা ইউনিভার্সিটি তুমি হাতে গোনা ইংলিশ মিডিয়ামে কয়জন পাবা? তুমি একটু চিন্তা করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি হাতে গোনা ইংলিশ মিডিয়ামে কয়জন পাবা? ইংলিশ ডিপার্টমেন্টে ইংলিশ নিয়ে পড়তেছি, এই ইংলিশ ভার্সনে তুমি কয়জন পাবা? তুমি পাবা না, খুব রেয়ার। এদের সংখ্যা থাকে 50, 60, 100, ক্রস করে না। 1700, 1800 স্টুডেন্ট, তারাই যাদের বুকে স্ট্রং না, যারা স্ট্যান্ডার্ড লিখতে পারে না। তার মানে ইংলিশ মিডিয়ামকে বিট করা যায়। এই বিট করতে গেলে তোমাকে ওই সুকৌশলী হওয়াটা জরুরি। 3টা টেকনিক বা স্ট্র্যাটেজি তুমি ফলো করবা, ঠিক আছে, করবা। এইগুলো যারা করবে না তারা একদম জিরো পাবে, একদম ঢাকা ইউনিভার্সিটি জিরো দিবে। বাট এরপরেও ভাই আমি মানে 3টা জিনিস ফিল আপ করতেছে, বাট আমি ওই 3টা জিনিস ফিল আপ করতেছি, বাট ও পারতেছে না, আমি কেন পারবো? কারণ তুমি বাংলা মিডিয়ামের, তাই তুমি বেশি পারবা। কারণ কি? বাংলা তুমি ভালো জানো ওর থেকে। যে ভালো বাংলা জানে, বাংলা ইনফরমেশন জানে, যে সুন্দর ইনফরমেশন দিতে পারবে, একদম সিম্পল ওয়ার্ড, সিম্পল সেন্টেন্স, বাট তার ইনফরমেশনগুলো অনেক সুন্দর, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার বেসিক ঠিক আছে এবং এই জায়গা সে ইনফোটা, যে ইনফরমেশনগুলো সুন্দর দিবে, ওই স্টুডেন্টটাই একই ক্যাটাগরি হওয়ার পরে দুর্বল বা স্ট্রং থাকার পরেও পারবে না তোমার সাথে। অর্থাৎ 3টা বেসিক, মানে প্যারাগ্রাফে যে বেসিক 3টা স্ট্রাকচার আছে, এই বেসিক 3টা স্ট্রাকচারের কথা আমি বলতেছি, ঠিক আছে? আজকে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। টপিক, সেন্টেন্স, আইডিয়া ডেভেলপিং এবং স্ট্যান্ডার্ড কনক্লুশন, এই 3টা হচ্ছে বেসিক। এ 3টা বেসিক ইউজ করবে, তুমিও 3টা বেসিক ইউজ করবা, ঠিক আছে? ও ভোকাবুলারিতে স্ট্রং, তুমিও ভোকাবুলারিতে স্ট্রং না, দুর্বল, তারপরে ও তোমার এই 3টা বেসিক স্ট্রাকচার ইউজ করার পরেও তুমি জাস্ট 3টা, এটা ইজিলি করা যায়, তুমিও ইউজ করবা, বাট দিন শেষে তুমি ওর থেকে বেশি নাম্বার পাবা। এটাই সম্ভব, কারণ হচ্ছে তুমি বাংলা মিডিয়ামে, তোমার বাংলা ইনফরমেশনগুলো বেশি জানা। কারণ তুমি যে সাধারণ জ্ঞানটা পড়তেছো অতিরিক্তভাবে, এই সাধারণ জ্ঞান পড়ছো, তুমি আর্টসের যে বিভিন্ন বিষয় এবং বাংলার পারিপার্শ্বিক বিষয়গুলো তোমার মাথায় ফাংশন করা আছে। অর্থাৎ সঠিক ইনফরমেশন দিতে হবে যেগুলো ভ্যালু ক্রিয়েট করে। কারণ কি জানো, ঢাকা ইউনিভার্সিটির টিচাররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 99.99% যখন তোমরা চান্স পাবা, ধরো তোমরা সবাই ডাবিয়ান, তোমরা সবাই ডিউতে পড়ো, এখন তোমরা যারা আসো, ধরো তোমরা 2000 স্টুডেন্টেই তোমরা ডিউতে পড়ো, এখন 2000 স্টুডেন্টের মধ্যে 1900 স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটি পড়বে, তাদের ভার্সনটা হবে তখন ইংরেজি, তারা তখন ইংলিশে লিখবে। ভাই আপনি কি লিখেন? আমি তো ইংলিশে লিখি। সৌ ভাই কি লিখে? ইংলিশে লিখে। রাতুল ভাই কি লিখে? ইংলিশে লিখে। তো সবাই তো ইংরেজি ভার্সনই লিখতেছে। তুমি ভার্সিটিতে পা দিবা, দেন বাংলা তোমার লাইফ থেকে নাই, ইংরেজি। বুঝো কথাগুলা। টিচারকে আগে টিচারকে রিড করতে হবে, আমার টিচার কি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে, বাংলা, ইংরেজি, মানে কিছু কিছু তো বাংলা আছে, ধরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশিরভাগই লেখা স্টুডেন্টরা 99% স্টুডেন্ট লিখে ইংরেজিতে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনাটা কি করায়, থিওরি বেসড পড়ায়। ধরো ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্ট বাদ দাও, ধরো পলিটিক্যাল সায়েন্সের কথা আমি আলোচনা করি, তোমার সোভার ডিপার্টমেন্ট। এখন ধরো একটা থিওরি আইলো যে গভর্নমেন্ট নিয়ে আসলো, যে
অর্গানস অফ গভর্নমেন্ট, সরকারের যে কি অঙ্গগুলো আছে, কি ধরো 3টা বিভাগ আছে, ধরো আইন বিভাগ, শাসন বিভাগ, আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সেন্স ক্রিয়েট করতেছি। ধরো আইন বিভাগ আছে, হ্যাঁ শাসন বিভাগ আছে এবং বিচার বিভাগ আছে। এখন সে এইগুলো ইংরেজিতে লিখবে। এখন কি দিবে, আইন বিভাগে যে তত্ত্বটা, হ্যাঁ এই তত্ত্ব দিতে হবে, বিচার বিভাগের যে কাজটা বিচার বিভাগ দিতে হবে। অর্থাৎ তারা ইংরেজিতে কি করে, কয়েকটা ভ্যালুয়েবল পয়েন্ট অ্যাড করে দিচ্ছে, ইংরেজিতে কয়েকটা ভ্যালুয়েবল পয়েন্ট অ্যাড করে দিচ্ছে। পয়েন্ট নাম্বার এটা এই, পয়েন্ট নাম্বার এটা এই। এখন ঢাকা ইউনিভার্সিটির টিচাররা বেশিরভাগ যখন খাতা দেখে, এইরকম খাতা, পয়েন্ট বেস খাতা। ইউনিভার্সিটিতে পড়ার সময় তুমি যত বেশি পয়েন্ট দিতে পারবা তুমি তত বেশি নাম্বার পাবা। এখানে তোমাদের মধ্যে ক্রিয়েটিভ কিছু না, একটা বড় প্রশ্ন দেয়, এই প্রশ্নটা তোমার লিখতে হয়, এই লেখার মধ্যে তুমি অনেক বেশিগুলো পয়েন্ট দিবা, ইংরেজিতে গেলে পয়েন্ট দিতেই থাকবা দিয়ে। এখন টিচারের খাতা দেখতে দেখতে ওদের মাথায় ওই কে এত হাই লেভেল ভোকাবুলারি ইউজ করলো, কে কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করলো, কয়টা বানান ভুল করলো, এগুলো একদমই কনসার্নে কম থাকে। ওনারা এগুলো কনসিডার করে। তোমার একটা বানান মিস্টেক হইতেই পারে, তোমার একটা গ্রামাটিক্যাল ফাংশনে ভুল হইতেই পারে, বাট তোমার ইনফরমেশনটা যখন দেখবা সঠিক আছে, এই যে এত ইংরেজিতে খাতা লেখে, এই যে এত তো সবার সিজি দেখো থাকে হচ্ছে 3.50 থাকে। আপনার কত ভাই? আমারও 3.50 উপর আছে। এখন এই কিভাবে আসে? আমার কি ভুল হয় না লিখলে? সারাদিন ভুল হয়, আমার নিজের খাতা নিজেই দিয়ে অনেকগুলো বানান ভুল করে ফেলছি। তারা এটা কনসিডার করতেছে না, আমাকে তখনই নাম্বারটা দিচ্ছে যখন আমি ওই টপিকের উপরে একজ্যাক্ট ইনফরমেশনটা আমি দিতে পারতেছি। ভুল সবারই হবে, ভুল কারোর মানে এমন কেউ কি আছে দুনিয়াতে বলো যে ভুল হয় না? তার ভুল তোমার হতেই পারে, একটা বানানের স্পেলিং মিস্টেক হয়েই যেতে পারে, একটা গ্রামাটিক্যাল সেন্স কোনো কারণে ভুল হইতেই পারে। বাট তুমি যখন ওই স্পেসিফিক টপিকের উপরে সঠিক কয়েকটা ইনফরমেশন কিংবা পয়েন্ট দিতে পারবা, পয়েন্টগুলো কীভাবে দিব? 1 to 1 2 করে দিব না, প্যারাগ্রাফে পয়েন্টগুলো জাস্ট লম্বালম্বি দিতে হয় এবং কানেক্টর দিয়ে অ্যাড করে দিতে হয়। অর্থাৎ যে টপিকটা দিবে ওই টপিকের ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন সহজ বাক্যে লিখে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং তাকে তুমি পিছিয়ে ফেলাইতে পারবে। কথা আমার ক্লিয়ার? এখন আর প্যারাগ্রাফ লে পেন খাবা না, বাস্তব কথা বলে দিলাম। এখন আসো, প্যারাগ্রাফ 3 ধরনের হতে পারে, একটা ডিসক্রিপশন, আরেকটা থাকবে কম্প্যারিজন এন্ড কনস্ট্রাক্ট, আরেকটা থাকবে কজ এন্ড ইফেক্ট। আমরা যে ডিসক্রিপশন যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো কিভাবে অ্যাড করে ওই দিন আমি দেখাইলাম যে কিভাবে অ্যাড করে, 1 to 1 2 লাইন অ্যাড করে, আমরা আজকেও একটা দেখবো, ঠিক আছে? তারপর একটা আছে কম্প্যারিজন এন্ড কনস্ট্রাক্ট, অর্থাৎ তুলনামূলক ব্যাপার, একটার সাথে একটা তুলনা, এগুলো খুব কম আসে। কজ এন্ড ইফেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে, তাহলে ডিসক্রিপশন এন্ড কজ এন্ড ইফেক্ট আসে। আজকে আমরা কজ এন্ড ইফেক্টও দেখবো, আমরা আজকে ডিসক্রিপশনও দেখবো। তো একটা প্যারাগ্রাফ লেখার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে? প্রথমেই যেটা ফরজ, এটা লিখতে পারো ফরজ, এই ভুল কাজ যারা করবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কাজ করবা তারা একদম মার্কস 0 পাবা। এই কাজটা হচ্ছে ফরজ। টিচার প্রথম 3টা জিনিস দেখবে, 1 নম্বর টপিক সেন্টেন্স দিছে, একটা ছোট করে রাইট দিবে, স্ট্যান্ডার্ড কনক্লুশন আছে, ওনার চোখে তোমাকে ভালো লাগবে, তারপরে উনি তোমার আইডিয়া ডেভেলপিং, অর্থাৎ যেই জায়গায় ইনফোটা অ্যাড করবা, ইনফরমেশনগুলো অ্যাড করবা, 5 থেকে 6টা পয়েন্ট ভাইয়া প্যারাগ্রাফে, 5 থেকে 6টা পয়েন্ট, যেই প্যারাগ্রাফ আসুক ওই প্যারাগ্রাফে 5 থেকে 6টা পয়েন্ট তুমি অ্যাড করতে পারলেই তুমি এই জায়গায় বস, মানে 7 বিলো অ্যাভারেজ, একদম সর্বনিম্ন। তারপরে তোমাকে আজকে এইটা হচ্ছে বেসিক গেল, একটা ডাইনামিক স্ট্রাকচার দেখাবো এবং প্যারাগ্রাফ একটা লিখে দেখাবো কিভাবে লিখতে হয়। ওয়ার্ড চেঞ্জ যে মেথডটা আছে আমি প্রথম 0 ক্লাস আলোচনা করে দিছি, দেখাইছি হালকা করে। ফ্রেজ কিছু ইউজ করতে হবে, কিছু সুন্দর ফ্রেজ ইউজ করতে হবে যেটা টিচারকে অ্যাট্রাক্ট করে, এবং এরর, তুমি যে ভুলগুলো প্যারাগ্রাফে আজকের পরে আর কোনো দিন করবা না যেগুলো করছো। চলো এখন আসো, প্রথমে এটা অ্যানালাইসিস দেখাইছি। এখন ভাইয়া আমরা প্যারাগ্রাফে কিভাবে কি কমেন্ট, আর যদি আপু ক্লাস করাইতো তাহলে আম্মু আমাকেও বলতো মেয়েরা কত অনেক সুন্দর, আর আমারে কি সুন্দর কয় না, আন্টিকে বললো যে ভাইয়া অনেক সুন্দর, ভাইয়া অনেক ভালো পড়াইতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো টপিক সেন্টেন্স, ঠিক আছে? প্রথমেই কি কি করতে হবে একটু মনোযোগ দাও এদিকে। ইন্ট্রোডিউস দ্য মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্টটাকে কিভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে।
ভাইয়া মুখস্থ কয়টা করবো, কমন না পড়লে লিখতে পারবো, হ্যাঁ কমন না পড়লেও লিখতে পারবা। যদি তুমি 20 থেকে 30টা টপিক সেন্টেন্স মুখস্থ করো অটোমেটিকলি তোমার বাকি উত্তরটা চলে আসে। ভাইয়া সংজ্ঞা কোনোদিন মুখস্থ না করে হয় না, তাহলে তোমাকে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। যেমন ধরো ফুড অ্যাডাল্ট্রেশন আসলো, তুমি লিখবা যে ফুড অ্যাডাল্ট্রেশন ভেরি হার্মফুল থিং, নো, এটার একটা সংজ্ঞা দিবা। ফুড অ্যাডাল্ট্রেশন মানে কি, একদম একজ্যাক্ট সংজ্ঞা যে খাদ্য দূষণটা কি। লেখলা ফুড অ্যাডাল্ট্রেশন ইজ হয় বেসিক্যালি চেঞ্জিং দ্য ট্রু কোয়ালিটি অফ পিওর ফুডস বাই এডিং সাম কেমিক্যালস। ঠিক আছে, মানে কোনো কিছু কেমিক্যাল অ্যাড করে যে জিনিসটা মানে ট্রু কোয়ালিটি অফ পিওর ফুড, যে ভালো একটা সুন্দর খাবারের যে খাবারটা আছে ট্রু কোয়ালিটি আসল কোয়ালিটিকে নষ্ট করা হয় কিভাবে, ইজ বেসিক্যালি চেঞ্জিং মানে যেটাকে চেঞ্জ করা হয় কি দিয়ে, কোনো কিছু অ্যাড করে, এইটা লাইনটাই মানে এটা। ঠিক আছে, এই কাজটা হয়। এখন 2 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার সংজ্ঞা দিবা, মানে তোমার টিচার তোমাকে প্রতি খুশি। এই সংজ্ঞাগুলো কি করতে হয়, মুখস্থ করতে। কোথায় থেকে মুখস্থ করবো এগুলো আমি তোমাকে শিখাইতেছি পরে। এখন দেখো আইডিয়া ডেভেলপিং আছে। এই যে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন। এই যে ইনফরমেশনগুলো আমি শিখাইলাম না ওই দিন, হ্যাঁ একটা একটা করে 1 2 3 4 5টা করে ইনফরমেশন শিখাইলাম একটা টপিকের উপরে। ঠিক আছে, একটা টপিকের উপরে তুমি যা সাইডে 5টা ইনফরমেশন আগে লিখবা, কোনো রকম মাথায় ভাববা 5টা পয়েন্ট, তারপর প্যারাগ্রাফ হয়ে যাবে। এখন এই 5টা পয়েন্ট যে ভাই শিখাইছিলাম না, এগুলো কানেক্ট করছিলাম না ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মোরওভার দিয়ে, এগুলো হচ্ছে ভাই লিঙ্কার্স। এই ইনফরমেশনগুলোকে কানেক্ট করার জন্য লাগবে এগুলা। যেমন অলসো আছে, ইন দ্য সেম ওয়ে আছে, জাস্ট এজ, সো দ্যাট, লাইক ওয়াজ, সিমিলারলি। তারপর দেখো সিকোয়েন্স আছে, যেটা এটা আবার হ্যাং মারছে কেন, এই যে পাইছি, হ্যাং মারার কারণ পাইছি খুঁজছে। আচ্ছা ঠিক আছে, সিকোয়েন্স বা অর্ডার যেটাকে বলে, যেমন ফার্স্টলি ইউজ করি, ফার্স্ট ইউজ করছি আর কি, তুমি ফার্স্টলি ইউজ করবা, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, দেন, ফিনালি, মোর ওভার। তারপরে টাইম ইউজ করলে আফটার, অ্যাট লাস্ট, বিফোর, হ্যাঁ ডিউরিং, আর্লিয়ার, ইমিডিয়েটলি, লেট, নাও, রিসেন্টলি, দেন। এক্সাম্পল ইউজ করলে তুমি লিখবা ফর এক্সাম্পল, স্পেশালি, সাজেস্ট। তারপর দেখো কজ এন্ড ইফেক্টে যে সিকোয়েন্সগুলো আছে, হ্যাঁ অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি বা হ্যান্স, দেয়ারফর, তারপরে বিকজ, অ্যাজ এ রেজাল্ট, সো দ্যাট, হ্যাঁ কজ এন্ড ইফেক্টে আমরা এগুলা ইউজ করব। তারপর দেখো এডিশনাল সাপোর্ট, হ্যাঁ এডিশনালি, এগেইন, অলসো, অ্যান্ড, এগুলোতে আমরা সেন্টেন্সগুলোকে কানেক্ট করব, যে ইনফরমেশনগুলোকে কানেক্ট করব। 5টা ইনফরমেশনই যথেষ্ট প্যারাগ্রাফে আর্ট নিয়ে আসার জন্য। কনক্লুশন শিখাই দিচ্ছি, 5টা ইনফরমেশনই যথেষ্ট প্যারাগ্রাফে আর্ট নিয়ে আসার জন্য। এই 5টা ইনফরমেশনকে আমরা যে কোনো এগুলো দিয়ে মানে কানেক্ট করবে। যখন 3 নাম্বার বেসিক ফাংশন যাব, যখন কনক্লুশন দিব, তখন এগুলো আমরা ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে এগুলো নিব। যখন লাস্ট লাইনটা লিখব, তখন এর আগে অবশ্যই আমরা দিতে পারি ফিনালি, তারপর দিতে পারো ইন ব্রিফ, তারপরে দেখো ইন কনক্লুশন, ইন দ্য এন্ড, ইন দ্য ফাইন্ড, হাওয়েভার, এগুলো ইউজ করবো। হাওয়েভারটা বেশি ইউজ করবো। ওকে, এখন ভাইয়া যদি একটা প্যারাগ্রাফ লেখেন, ওই প্যারাগ্রাফটা কিভাবে লিখবো, এটা হচ্ছে ডাইনামিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করবা সবসময়। ওকে, প্রথমে কি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি ভাইয়া, যে টপিকটা পরীক্ষায় আসবে ওই টপিকটা একদম মুখস্থ, ওইটার একটা সংজ্ঞা দিবা, একদম পরিচিত একটা সংজ্ঞা দিবা, মানে যেন কথা দ্বারা বোঝা যায় তুমি ওই টপিকটাকে বলতেছো, সংজ্ঞা শিখাইতেছি। তারপর আসছে আইডিয়া ডেভেলপিং আসবা। আইডিয়া ডেভেলপিং এসে সংজ্ঞাটা দিয়েই পরে লাইনটা লিখতে হয় না, সংজ্ঞাটা দিয়েই এই ফ্রেজটা ইউজ করবা, টিচার খুশি হবে। এই ফ্রেজটার জন্য অনেক মার্কস পাওয়া যায়। ফ্রেজটা হচ্ছে হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স। এর অর্থ মানে কি, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে। ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন, এটা খুবই আলোচিত বিষয় হয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড, এটা তৈরি করেছে এ প্যারামাউন্ট পাজেল ইন দ্য শর্ট পিরিয়ড অফ টাইম। এখন তুমি বিভিন্নভাবে ইউজ করতে পারো। দেখো হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে ইট হ্যাজ বিকাম, এটা মানে এটা ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন, এটা একটা আলোচিত বিষয় হয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড এ প্যারামাউন্ট, প্যারামাউন্ট মানে কি ভাই, অনেক বড়, আর পাজেল মানে প্রবলেম, পাজেল ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা ভাই নেগেটিভের ক্ষেত্রে। পজিটিভ আসে তুমি লিখবা ইট হ্যাজ ক্রিয়েটেড এ মেনি পজিটিভ থিংস, এনিথিং। ঠিক আছে, ভালো পজিটিভ আসলে পজিটিভ দিবা। তারপরে যে পয়েন্টগুলো আছে না এইভাবে অ্যাড করবা। দেয়ার আর মেনি ইম্প্যাক্টস, তাহলে ইম্প্যাক্টস অফ ফুড অ্যাডাল্টেশন। তারপর তুমি এটা বলতে পারো ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ন্যাচার ডিজাস্টার, দেয়ার আর মেনি নেগেটিভ ইফেক্টস ইন বাংলাদেশ। বাট দেয়ার আর দিয়ে তুমি স্টার্ট করলা, দেয়ার আর যে বিষয়টা নিয়ে লিখতেছে, দেয়ার আর মেনি পজিটিভ সাইন অর নেগেটিভ সাইন, বা বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে এই জিনিসটার, বিভিন্ন জিনিস ইনক্লুডেড, এরকমভাবে তুমি সেন্টেন্সটা লিখবা।
লেখার পরে আমরা চলে আসবো ইনফরমেশন, ওই যে আইডিয়া ডেভেলপিং সংজ্ঞার পরেই এই লাইনটা ইউজ করবা। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে এ বার্নিং কোয়েশ্চেন, এটা আলোচিত বিষয় হয়েছে। ঠিক আছে, তারপরে যখন আমরা পয়েন্টগুলো দিব, আমরা বলছিলাম না ভাই 5টা পয়েন্ট লাগবে আমার, তো ক্লাইমেট চেঞ্জ ধরো প্যারাগ্রাফটা আসলো, তো ফার্স্টলি দিবা কারণ দিবা, কারণ দিবা কি কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং এই কারণে, এটা দুইটা আপাতত বাদ দাও, এই কারণে কি ফলাফলটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ফলাফল। ঠিক আছে, এটা আমি দেখাইতেছি। ধরো ক্লাইমেট চেঞ্জের কারণে কি হতে পারে ভাই বলো তো, ক্লাইমেট চেঞ্জের পর তাপমাত্রা বাড়তেছে, ধরো কথার কথা তাপমাত্রা বাড়তেছে, তুমি লিখলা যে তাপমাত্রা বাড়ার কারণেই, মানে তাপমাত্রা বাড়ার কারণেই তো ক্লাইমেট চেঞ্জ হইতেছে। এটার ফলাফলে কি হইতেছে ভাই বলো তো, তাপমাত্রা বাড়ার কারণে কি হইতেছে, আমাদের পানি টানি যে আইস টাইস আছে এগুলো গলে যাচ্ছে এরকম ভাবে। তো এখানে কারণ দিলা, 2 নাম্বার কারণ দিলা, দ্বিতীয় কারণ দিলা, তৃতীয় কারণ দিলা কি কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, চতুর্থ কারণ দিলা, পঞ্চম কারণ দিলা এবং 5টা কারণ দিলা, এবং এই 5টা কারণে কি প্রভাব বা ফলাফল বা সিকোয়েন্স পড়তেছে এগুলো দিবা। বা সিকোয়েন্স কিংবা ফলাফলের ক্ষেত্রে কি কি লেখে, রিডান্ডেন্সি যেন না হয়, অ্যাজ এ রেজাল্ট এটা মানে ফলাফল, দেয়ারফর মানে ফলাফল, সো দ্যাট যাতে করে এটা ফলাফল, কনসিকুয়েন্টলি মানে এটার ফলাফল, সো দ্যাট এটার ফলাফল। বুঝতে পারতেছো? এখন যখন তুমি এটা শেষ করবা, তখন এটা যদি মুক্তি পেতে চাও তখন এইভাবে লিখবা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, জাস্ট এখানে টপিকটা দিবা, অন দ্য আদার হ্যান্ড এখানে টপিকটা দিবা, বলবা ইফ উই ওয়ান্ট টু গেট রিড অফ দিস প্রবলেম। তারপর দেখো ইফ উই ওয়ান্ট টু গেট রিড অফ দিস প্রবলেম, আমরা যদি এই প্রবলেম থেকে মুক্তি পেতে চাই, উই শুড স্টপ দিস বাই সাম অ্যাক্টিভিটিস সাজেস্ট বা ফর এক্সাম্পল, এগুলো আমরা পরে শিখবো। তারপর হচ্ছে হাউএভার দিয়ে আমরা শেষ করব। এখন মেন ডিপেন্ড করবে হচ্ছে এই 5টা পয়েন্ট তুমি ভালো করে দিতে পারছো কিনা। 5টা পয়েন্ট কিভাবে এখন অ্যাড করব সেই জিনিসটাই আমি তোমাকে এখন শিখাবো। দেখো একটু খেয়াল করো। তাহলে প্যারাগ্রাফটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জের একটা সংজ্ঞা দিবা। ওকে ভাইয়া চলো একটা সংজ্ঞা দেই, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, সংজ্ঞাটা দাও। দেখো শুরু করো, এখন দেখো সংজ্ঞাটা শুরু করো। ক্লাইমেট চেঞ্জ মিনস দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার and weather is changing because of human activities। দেখো ক্লাইমেট চেঞ্জ মিনস, ক্লাইমেট চেঞ্জ মানে একদম প্রথমে সংজ্ঞাটাতে দিলাম, তাহলে ক্লাইমেট চেঞ্জ মিনস দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার। ক্লাইমেট চেঞ্জ মানে কি, পৃথিবীটা দিন দিন গরম হচ্ছে, আর্থ ইজ ওয়ার্মার অ্যান্ড ওয়েদার ইজ চেঞ্জিং, তার মানে কি এই কারণে কি ওয়েদারটা চেঞ্জ হইতেছে, ওয়েদার ইজ চেঞ্জিং বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কারণেই। ভাইয়া সংজ্ঞা শেষ। এই সংজ্ঞাটা ভাইয়া আমি যেটা দিছি এটা লাগবে না, তুমি গুগল থেকে চার্জ করে কোনো বই থেকে যেভাবে হোক এটা ঠাটা মুখস্থ, ঠিক আছে, যেন পরীক্ষা হলে সংজ্ঞা লিখতে যেতে যেন হাত না বাঁধে, মুখস্থ করবা। তারপরে যে লাইনটা বলছিলাম না, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ, মানে ইট হ্যাজ পড়ছিলাম, ইটের জায়গায় টপিকটা বললাম, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার আর সাম ভিজিবল অ্যান্ড ইনভিজিবল কজেস বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ। সিসি মানে ক্লাইমেট চেঞ্জ, তাহলে বলছিলাম না এই ফ্রেজটা ইউজ করার পরে তুমি চলে যাবা দেয়ার আর, তাহলে দেয়ার আর সাম ভিজিবল অ্যান্ড ইনভিজিবল কজেস বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের পিছনে ভিজিবল মানে কি দেখা যায়, আর ইনভিজিবল কি মানে দেখা যায় না, অর্থাৎ কিছু দৃশ্য এবং অদৃশ্য কারণেই মানে ক্লাইমেট চেঞ্জের বিহাইন্ড দ্য ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ হওয়ার পিছনে কিছু দৃশ্য এবং অদৃশ্য কারণ আছে। এখন ভাই এই কারণগুলাই আমরা প্যারাগ্রাফটাকে পয়েন্ট আকার দিবে। এখন 5টা পয়েন্ট যে সব থেকে সুন্দর দিতে পারবে সহজ ভাষায় সেই নাম্বার পাবে। এখন চলো ভাই 5টা পয়েন্ট দিই। প্রথম পয়েন্টটা, তো দেয়ার আর মেনি ভিজিবল অ্যান্ড ইনভিজিবল কজেস, কারণগুলা, যে কারণগুলোর কারণে ক্লাইমেট চেঞ্জ হইতেছে। আচ্ছা প্রথমে তো বলো কি কারণে ক্লাইমেট চেঞ্জ হইতেছে। প্রথমত এখন দেখো, প্রথমত যে কারণে ক্লাইমেট চেঞ্জ হইতেছে এটা দেখো, 1 নাম্বার প্রথমত যে কারণে ক্লাইমেট চেঞ্জ, প্রথমত মানে কি ফার্স্টলি দেখো বন উজাড়করণই মূলত জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। ভাইয়া বন উজাড় করা অর্থাৎ এই যে গাছপালা কেটে ফেলতেছি না, এই কারণেই তো জলবায়ু পরিবর্তন হইতেছে। তাহলে আমি 5টা কারণ এখানে দিব আর 5টা ফলাফল এখানে দিব, জাস্ট সেম এই ব্যাপারটার মতো। এই যে 5টা কারণ, এই 5টা কারণের কারণে কি প্রভাব পড়তেছে, এইভাবে আমি স্ট্রাকচারটা সাজাবো। মেইন এই স্ট্রাকচারটা সাজাইতে পারলে টপিক সেন্টেন্সটা মুখস্থ দিবা আর হাউএভার দিয়ে একটা কিছু দেয়া দিবা, তোমার হয়ে যাবে। বাট ওই যে টপিক সেন্টেন্সটা মুখস্থ করবা, এরপরে এই লাইনটা ইউজ করবা, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স। একটু খেয়াল করো এই জায়গায়। তাহলে বন উজাড়করণই মূলত জলবায়ু পরিবর্তনের কারণ। আমার এই পয়েন্টটা কত যে সুন্দর
তুমি জাস্ট বুঝতে পারছো বন উজাড় করা। ঢাবির টিচার মিন করতেছে ওই ছেলেটা খুব ভালো বুঝতেছে, ঠিক আছে একটু। তাহলে ফার্স্টলি দিলাম প্রথমত ডিফরেস্টেশন ইজ দ্য মেইন রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। এই লেখাটা কে না লিখতে পারে? বন উজাড়করণই অর্থাৎ ডিফরেস্টেশন মূলত জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। তাহলে ডিফরেস্টেশন ইজ হয় দ্য মেইন রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে মেইন প্রধান কারণ সেটা হচ্ছে ডিফরেস্টেশন অর্থাৎ গাছপালা কাটা। এখন এই যে এটার কারণে এটা তো আমি কারণ পাইলাম, এর ফলাফল কি? প্রভাবে গাছপালা যে কাটতেছি এই কারণে কি হচ্ছে বলতো? ফলাফলে অ্যাজ এ রেজাল্ট বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে দিন দিন। বৈশ্বিক তাপমাত্রা মানে কি ভাই? গ্লোবাল টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। একটু কি তুমি লিখতে পারো না? অবশ্যই পারো। বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে দিন দিন। বৈশ্বিক মানে কি? গ্লোবাল। তাপমাত্রা কি? টেম্পারেচার বাড়তেছে। ওই যে ওই দিন টেন্সটার সাথে সাথে পড়ায় ফেললাম। বাড়তেছে, তেছে মানে কি? ইজ ইনক্রিজিং, দিন দিন মানে ডে বাই ডে। তাহলে প্রথম একটা কারণ দিলাম, সুন্দর ফলাফল দিলাম। টিচার যখন দেখবে দুইটা লাইনকে কানেক্ট করে দিছো সুন্দর করে, তখন সে খুশি। কি কি কানেক্ট করলাম? এই যে ফার্স্টে দিলাম, আর কানেক্ট করার জন্য এখানে অ্যাজ এ রেজাল্ট দিয়ে দিলাম। শেষ হয়ে গেল, দুইটা সেন্টেন্স আমার যোগ হয়ে গেল। এরপরে আমার ভাইয়া আর একটা কারণ লাগবে। কি কারণে হয়? তুমি আর একটা কারণ আমাকে একটু বলবা, তোমরা বলবা। আর একটা কারণ তোমরা বলবা সুন্দর করে, তখন সে খুশি। কি কি কানেক্ট করলাম? হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে তো তোমার কোনো কিছু মুখস্থ করতে হবে। তুমি যদি জানো এই জিনিসটা, তোমার কি কেউ না করছে একটু পরে। বন উজাড়করণই মূলত জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ, বন উজাড়করণই। আর এখানে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে। দেখো গাছপালা কাটতে যাইতেছে দেখি তো আমার তাপমাত্রা দিন দিন বাড়তেছে। এইটা যদি এখন তুমি না জানো, এই ইন্টারমিডিয়েটে উঠে তোমার কাজ কি এটা জানা। তুমি শুধু জানলে ইংরেজিতে এমনি লিখতে পারো, তুমি যদি বাংলাটা জানতা। এরপরে আসো 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি? কেন মানে ক্লাইমেট চেঞ্জ কেন হইতেছে? নিজেকে একটা প্রশ্ন করো। গাছপালা কাটতে যাইতেছে এবং মানুষ বেশি, এই কারণে না? এখন দেখো অধিক জনসংখ্যা ও জীবাশ্ম জ্বালানি পুরানো জলবায়ু পরিবর্তনের কারণ। এখানে আমি কারণগুলো দিচ্ছি কি কি কারণে হচ্ছে। এখন কি? অধিক জনসংখ্যা। সেকেন্ডলি দ্বিতীয়ত এই যে লিখলাম অধিক জনসংখ্যা মানে কি? ওভার পপুলেশন। আর জীবাশ্ম জ্বালানি মানে কি? বার্নিং ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুরানো আর দ্য রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। ওকে দিলাম। এখন ভাইয়া ওই যে অধিক জনসংখ্যা বাড়তেছে এবং জীবাশ্ম জ্বালানি পুরাইতেছে, এই কারণে আমাদের কি হইতেছে? এই কারণে আমাদের যে কি হইতেছে ফলাফলে অ্যাজ এ রেজাল্ট বরফ দ্রুত গলছে, যে কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে এবং 2050 সালের মধ্যে বাংলাদেশ সমুদ্রে ডুবে যেতে পারে। আমার কথা হচ্ছে আমি কি কি পয়েন্ট, বাংলা পয়েন্টগুলো সুন্দর সুন্দর অ্যাড করতেছি, এটার উপরে নাম্বার পরীক্ষা হলে। তো এইরকমভাবে ভালো সুন্দর সুন্দর পয়েন্ট আগে চিন্তা করবা, 5টা পয়েন্ট চিন্তা করে লিখতে পারবা। দেখো এই সেন্টেন্সটা তুমি লিখতে চাও, ইংরেজি ট্রান্সলেট করতে চাও, পানি বাত লাগবে তোমার কাছে। দেখো বরফ দ্রুত গলছে, ফলাফল স্বরূপ দিলাম কনসিকুয়েন্টলি বরফ দ্রুত গলছে। এর মানে কি? গলছে। আইস ইজ মেল্টিং রেপিডলি, দ্রুত গলছে মানে দ্রুত মানে কি? রেপিডলি। তাহলে আইস ইজ মেল্টিং রেপিডলি, যে কারণে দ্যাটস হোয়াই, যে কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। তাহলে সি লেভেল ইজ রাইজিং। শেষ, সমুদ্র উচ্চতা বাড়ছে, সি লেভেল ইজ রাইজিং এবং তুমি বলতে পারো 2050 সালের মধ্যে বাংলাদেশ ডুবে যেতে পারে অ্যান্ড বাংলাদেশ কুড সিঙ্ক বাই 2050। এখন আরেকটা কারণ নাও। তৃতীয়ত কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে এর কারণ আরেকটা কারণ নাও, সেটা হচ্ছে শিল্পায়ন জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ। তাহলে থার্ডলি দিলাম শিল্পায়ন জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ। তুমি লিখলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়ন মানে কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। এখন ভাই এই যে শিল্পায়ন হচ্ছে, অনেক বেশি শিল্পায়ন হচ্ছে, এই যে কলকারখানা বাড়তেছে, এই কারণে কি হইতেছে বলো তো? এই কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে। তুমি লিখলা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে। ফলাফলটা আছে না, এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তুমি জাস্ট 5টা কারণ পাইলে এমনি ফলাফল একটু বাইরে যাবো। যে দেখতেছো যে বন উজাড় করার কারণেই বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে, জীবাশ্ম জ্বালানি এবং অধিক জনসংখ্যা হওয়ার কারণে বরফটা কিন্তু দ্রুত গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বাড়ছে। ওই যে আইস পোলার আইস গলতেছে, এই কারণে পানি সমুদ্র পড়তেছে, বাইরে যাইতে স্বাভাবিক বিষয়। এখন দেখো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন। ফলাফলে কি হইতেছে? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, কলকারখানা হচ্ছে অনেক হচ্ছে। দেয়ারফর কার্বন ডাইঅক্সাইড ইজ রাইজিং ইন দ্য ইয়ার। এটা সহজ জিনিস না? এরপরে আসো তাছাড়া লাস্টে লিখলা জলবায়ু পরিবর্তনের কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। তাহলে লিখলা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ সয়েল ফার্টিলিটি ইজ ডিক্রিজিং। ফলাফলস্বরূপ কিসে? মাটির উর্বরতা যদি হ্রাস পায়, ফলাফলস্বরূপ কি হবে?
খাদ্য উৎপাদন দিনে দিনে হ্রাস পাচ্ছে, যে কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়া জলবায়ু পরিবর্তনের জন্য কারণের ফলে আমাদের খাদ্য উৎপাদন কমে গেছে, কারণ খরা হয়, হঠাৎ করে বন্যা হয়, খাদ্য উৎপাদন কমে গেছে, এই কারণে আমাদের অর্থনীতি ক্ষতি হবে না? এই যে এটাই ফলাফল, খাদ্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে, যে কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ মানে কি, তুমি ইউজ করলা কনসিকুয়েন্টলি, খাদ্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে, এটির ইংলিশ তুমি পারো না, ফুড প্রোডাকশন ইজ রিডিউসিং ডে বাই ডে। তারপর লেখো যে কারণে, ফুড প্রোডাকশন ইজ রিডিউসিং ডে বাই ডে, যে কারণে, দ্যাটস হোয়াই, যে কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দি ইকোনমি অফ বাংলাদেশ ইজ ড্যামেজিং, দি ইকোনমি অফ বাংলাদেশ ড্যামেজিং। কতজন ক্লাস করে? ওকে, এখন ভাইয়া কনক্লুশন দিতে হবে। তাহলে দেখো যে 3টা ধাপ শিখাইলাম। 1 নম্বরে ওই টপিক সেন্টেন্স দিবা, 2 নাম্বার হচ্ছে বেসিক, এই যে এইভাবে ইউজ করবা, কানেক্টরগুলো খুব সুন্দর করে ইউজ করবা। যেমন দেখো এখানে ইউজ করলাম, ফার্স্টলি ইউজ করলাম, তারপরে এখানে অ্যাজ এ রেজাল্ট আমি দিয়ে একটা ইউজ করলাম, তারপর হচ্ছে ওকে ফাইন, আমি পরে দেখাচ্ছি। এখন ভাইয়া কয়টা? 3টা ধাপ না আমার, একটা তো সংজ্ঞা মুখস্থ দিলাম, সংজ্ঞাটা দেওয়ার পরে ভাইয়া একটা লাইন শিখাইছে মুখস্থ, তো এইটা ইউজ করবো। হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ক্লাইমেট চেঞ্জ ছাড়া অন্য কিছু আইলে অন্য কিছু দিবে, তো মোবাইল ফোন আছে, তা মোবাইল ফোন হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন আওয়ার সোসাইটি, তুমি যে কোনো কিছু দিতে পারো। গুড ম্যানার আসলে হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স, হ্যাঁ, গুড ম্যানার হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন। গুড ম্যানারটাও তো একটা ভাই আলোচিত বিষয় হয়েছে, তুমি বলতেই পারো, কোনো সমস্যা নেই, আলোচিত বিষয়, এটা ফ্রেজ সুন্দর, ঠিক আছে। এখানে তুমি যে কোনো টপিক বসায় দিবা, ওকে, তারপরে হয়ে যাবে। দেয়ার আর সাম, তারপর বলবা দেয়ার আর কিছু রিজন টিজন আছে, তো রিজনগুলো এইভাবে দিতে হবে। কয়টা পয়েন্ট অ্যাড করলাম? তাহলে 1 2 3 4, আমি বলছিলাম 5টা বা 4টা পয়েন্ট অ্যাড করছি। তখন ডাবির টিচার কি দেখতেছে যে ক্লাইমেট চেঞ্জের সাথে কি কি রিলেটেড আছে, ও বলতেছে বন উজাড় করা, ও কত সুন্দর, ও বলতেছে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে, বাহ কত ভালো জানে, অধিক জনসংখ্যা, বাহ এই ছেলের মাথাতে এটাও কনসার্ন আছে, জীবাশ্ম জ্বালানি যে পুরাইতেছে এটাও কনসার্ন আছে, দ্রুত বরফ গলতেছে ক্লাইমেট চেঞ্জের জন্য, সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বাড়তেছে সে এটাও জানে, বাংলাদেশে যে ডুবে যেতে পারে সম্ভাবনা আছে এটাও জানে, শিল্পায়নের কারণে হচ্ছে সেইটাও জানে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে সেইটাও জানে, জলবায়ু পরিবর্তনের কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং খাদ্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। ভাইয়া এই যে প্যারাগ্রাফটা আমাদের সময় পরীক্ষায় আসছিল, বিশ্বাস করে যে তোমাদের পড়াইছি বলে আমি রিসার্চ করে সুন্দর করে বানাইছি, আমি এর থেকেও আরো খারাপ লিখছিলাম, লেখে 14-15 পাইছি। তাহলে বুঝো যে ওইখানে কতটুকু ভালো করা যায়। আমার তোমরা যখন পরীক্ষা দিবা খুব কনসার্ন থাকবা, পরীক্ষা হলে প্রশ্ন অনেক সময় ঝাপসা থাকে। আইসোলেশন যে ওয়ার্ডটা, হ্যাঁ সলিউশন যে ওয়ার্ডটা, এটা আমি পরীক্ষা আসছিল, বাট আমি এটা নাম্বার ভুল করছি। কেন জানো? এই আইসোলেশন এনটা টাইপিং মিস্টেকে এরকম এন না হয়ে এটা এই পর্যন্ত হয়ে আছে, দেন আই থট যে ইট ওয়াজ আর আইসোলেটর, তখন আমি এটা ভুল করছি, ঠিক আছে। দাবির প্রশ্নগুলো অনেক সময় ছাপায় না ভালো করে, তো ওইগুলোর কনসার্ন থাকবা, ঠিক আছে। তাহলে ভাইয়া একটা গেল, 2টা ধাপ গেল, 3 নাম্বার ধাপ গেল। তাহলে 3 নাম্বার ধাপে আমি কি বলছিলাম? 3 নাম্বার ধাপে হচ্ছে তোমার কনক্লুশন দিতে হবে। তো এখানে লিখছি দেখা যায় না, তাও আমি বলি হাউ এভার, এখানে লিখলাম হাউ এভার, এখানে লিখলাম হচ্ছে এটা কি লিখছি, আচ্ছা আচ্ছা, দি মুভমেন্ট অ্যান্ড ম্যাস পিপুল শুড ওয়ার্ক ইন এ বডি টু গেট রিড অফ দিস প্রবলেম। আচ্ছা যাই হোক, এখানে যাই হোক, এখানে একটু আমি বলে দিচ্ছি, ওটা দেখা না যাক, আমি তোমাকে বলে দিই। হাউএভার যাই হোক, গভর্নমেন্ট, এখানে বলবা হাউএভার যাই হোক, দি গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস পিপুল, দেখো ম্যাস পিপুল মানে কি, আম জনতা এবং সরকার এবং যে জনতা আছে একসাথে, শুড ওয়ার্ক কাজ করা উচিত, ইন এ বডি মানে কি ভাই একসাথে, টু গেট রিড অফ এটা একটা ফ্রেজ, মুক্তি পেতে, টু গেট রিড অফ মুক্তি পেতে। তাহলে এইটা থেকে মুক্তি পেতে পাওয়ার জন্য কি লাগবে বলতো? গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস পিপল, সাধারণ মানুষ, শুড ওয়ার্ক একসাথে কাজ করা উচিত, ইন এ বডি, শুড ওয়ার্ক কাজ করা, ইন এ বডি একসাথে কাজ করা উচিত, টু গেট রিড অফ মুক্তি পেতে দিস প্রবলেম। শেষ। তার মানে তুমি এখানে লাস্টে ইউজ করলাম কি হাউএভার, অর্থাৎ কনক্লুশন ওয়ার্ড ইউজ করলাম, বুঝছো? তো এই হচ্ছে তোমার মোটামুটি স্টাইলের একটা প্যারাগ্রাফ। এখন যদি ভাই বাংলাগুলা উঠায় দাও, বাংলাগুলা সুন্দর করে উঠায় দাও। এখন আমাকে একটু বুকে হাত রেখে বলো তো, এখানে কি এমন কোনো সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা তুমি মেক করতে পারো না? তুমি অবশ্যই পারো, বাট তোমার জানা দরকার কি জানো? উড়া ধরা খালি বাংলা পড়বা। তোমাকে যখন আমি বেসিক স্ট্রং করবো না,
3 থেকে 4 দিন বলবো এই প্যারাগ্রাফ আছে 50-60টা, একটা মুখস্থ করার দরকার নেই, ওই প্যারাগ্রাফগুলো বাংলা উড়া ধরা শিখে ফেলো, তাহলে পারবা। এখন দেখো ভাই এই যে প্যারাগ্রাফ হয়ে গেছে, সব উঠাই দিছি দেখো। তাহলে ক্লাইমেট চেঞ্জ মিনস দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার অ্যান্ড ওয়েদার ইজ চেঞ্জিং বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। মানুষের অ্যাক্টিভিটিসের কারণে, মানুষের অ্যাক্টিভিটিস ছাড়া তার ক্লাইমেট চেঞ্জ হইল না, মানুষের কারণে। তারপর দেখো এই যে হ্যাভিং এ গ্রেট ডিল অফ characteristics climate change has become a burning question in the world. তারপরে there are some visible and invisible causes behind climate change পড়াইতাম। তারপরে যে 5টা পয়েন্ট কেমনে অ্যাড করবা দেখো সুন্দর করে। ফার্স্টলি deforestation is the main reason for climate change as a result, ফলাফলস্বরূপ এই যে গাছপালা কাটতেছি এটা হচ্ছে মেইন কারণ, ফলাফলস্বরূপ তারপর দিয়ে দিলাম এজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ কি হইতেছে গ্লোবাল টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তারপর তুমি লিখে ফেলো সেকেন্ডলি, দ্বিতীয়ত 2 নম্বর পয়েন্টে যেটা অ্যাড করছিলাম, ওভার পপুলেশন অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েলস আর দ্য রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। ফলাফলস্বরূপ কি হইতেছে কনসিকুয়েন্টলি আইস ইজ মেল্টিং র্যাপিডলি, দ্যাটস ওয়াই সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড বাংলাদেশ কুড সিং বাই 2050। থার্ডলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। পড়লাম যে শিল্পায়নটা এটা ক্লাইমেট চেঞ্জের কারণ ছিল, এই যে এই জায়গায় পড়ছিলাম, এই যে দেখো থার্ডলি তৃতীয়ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়নটা পড়ছিলাম, তা ওয়ান অফ দ্য রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। তা দেয়ার ফর শিল্পায়নের জন্য কী হচ্ছে ভাই, কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, কার্বন ডাইঅক্সাইড ইজ রাইজিং বা ইনক্রিজিং ইন দ্য ইয়ার। তারপর মোর ওভার তাছাড়াও ডিউ টু ক্লাইমেট চেঞ্জ সয়েল ফার্টিলিটি ইজ ডিক্রিজিং হচ্ছে, কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ ফুড প্রোডাকশন ইজ রিডিউসিং ডে বাই ডে, দ্যাটস ওয়াই দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ ড্যামেজিং। হাওয়েভার যাই হোক, এই যে বলছিলাম না কনক্লুশন, হাওয়েভার যাই হোক দি গভর্নমেন্ট অ্যান্ড মেস পিপুল শুড ওয়ার্ক ইন এ বডি, একসাথে একটা ফ্রেজ ইউজ করলাম, তারপর কি টু গেট রিড অফ দিস প্রবলেম, লালু ভাইয়া টু গেট রিড অফ দিস প্রবলেম। হ্যাঁ ভাইয়া বুঝছি, এই যে এই যে এগুলা এক করো। পরে হোল্ড করো 2 মিনিট। এখন বুঝছো কিনা বলো, ও সকিনা বুঝছো কিনা বইলা দাও আমারে। পারার দরকার নাই, নিয়ম বুঝছো কিনা আমি এটা বলতেছি, পারাইতেছি পরে, পারানোর সময় হচ্ছে লাস্টের 10টা ক্লাস, উড়াদুরা কমন, ঠিক আছে না শুভ? এখন আগে তো ওর বেসিক ঠিক করতে হবে, অনেক পোলাপান ঠিকভাবে প্যারাগ্রাফি লিখতে পারবে না। ও সকিনা বুঝছো কিনা বইলা দাও আমারে। ওকে বুঝছো কিনা, এ পোলাপান নিয়ম বুঝছো? এখন বুঝছো? আমার ক্লাস করার পরে তোমরা এটা বুঝলা ভাই ইংরেজির তো প্রবলেম নেই, প্রবলেম তো আমার বাংলায়, গুড়াই গলত উল্টা হয়ে গেছে না শুভ ওরা ক্লাস করার পরে। আচ্ছা এটা পরে পড়াইতেছি, এটা পরে পড়াইতেছি, এগুলা মানে একগুলা স্লাইডগুলা নেও একটু। বুঝছো সবাই বুঝছো? পারি না, আরে নিয়ম বুঝছো কিনা, ওই তো পারা যাবে, নিয়ম বুঝছো কিনা? কি এরা যে কি একটা মজার, তোমরা কি নিয়ম বুঝছো কিনা বলো? এতক্ষণ যে পড়াইলাম নিয়মটা বুঝছো কিনা? এখন তোমাদেরকে এটা সুন্দর করে আমি পড়াবো, হচ্ছে SBCটা আবার পড়াবো, এটা পড়ানোর দরকার আছে। এখন নিয়ম বুঝছো কিনা বলো, নিয়ম বুঝছো কিনা? কমেন্ট বক্স ভেঙে ফেলো উড়াধুরা। বুঝছি, সব বুঝছি, এই তো নিয়ম বুঝলে হয়েছে। এই নিয়মটা ঠিক রাখতে পারলে হয়েছে। তোমার আগামাত্র প্রাথমিক কাজ প্রথম 10 দিন ওই নিয়ম ঠিক রাখা। নিয়ম যদি ঠিক থাকে বাকি নাম্বারটা আমার হাতে। এটা কেমনে নাম্বার পাইতে হবে, বাংলা কেমনে আইডিয়া বের করতে হবে, হ্যাঁ রে তুমি তো জানোই না যে আমি কি করি, ওইটা হলে তোমার কোনো টেনশনই নাই। নিয়ম আগে শিখতে হবে, মানে নিয়ম শিখছো কিনা এটা পারলেই হয়ে গেছে, আর কিছু লাগবো না, ঠিক আছে? শুভ পারবে এরা? পারবে 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 পারবে, ওরা সব পারবে। এটা এখন আমি এটা শিখাবো। SBC তো মানে মানে যে ফ্রি হ্যান্ড রাইটিং যে ট্রিক্স, এটা মনে হয় না আর বাংলাদেশে এরকম ভাবে কাউকে মানে ফ্রি হ্যান্ড রাইটিং পড়ায়। তো ঠিক আছে, এখন আসো যে প্যারাগ্রাফের যে ভুলগুলো করবা না, যে ভুলগুলো করা যাবে না। এখন দেখো যে ভুলগুলো তোমরা করতে চাবা না বা করবা না, এক লাইনের পর অন্য লাইন লিখতে গিয়ে গ্যাপ দেওয়া যাবে না। এই যে প্যারাগ্রাফ যে লিখতেছি, এই যে লিখতেছি তো লিখতেছি, এখন এভাবে হুট করে মন চাইলো একটু থামলাম, তারপরে আবার শুরু করলাম 0। এখন যদি এই ভুলটা করো, এখন আমার খাতা দেখতে যদি এই ধরনের ভুল পড়ো, ফেল ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, তো এরা কিন্তু ফেল করবে। তো একটা প্যারাগ্রাফ কিন্তু এই যে দেখো আমি লিখে দিছি তোমাদের, এখানে দেখো আমি একটু লিখে দিছি, কিন্তু এখানে দেখো কি ভুল আছে বলো, আইডেন্টিফাই ইরর। এখানে বলো আইডেন্টিফাই দ্য ইরর, এখানে কি ভুল আছে এইগুলাকে ইরর করো। ওকে, এখানে কি শেষ?
এখন দেখো কি কি ভুল আছে, এই যে এখানে লিখতে পারতাম, লিখি নাই, এটা ভুল একটা। এখানে আমার রাইট আছে কি টপিক সেন্টেন্স আছে প্যারাগ্রাফে, ওকে বস টপিক সেন্টেন্স আছে। তারপরে কি একটা ফ্রেজ লাগবে, ফ্রেজটা আছে, ফ্রেজটা আছে। তারপর কি কানেক্টর লাগবে, এই যে কানেক্টরগুলো ইউজ আছে, দেখো লাল কালার আছে। এখন ভাই ভুলটা কি আছে, লাস্টে কনক্লুশন আছে। কনক্লুশন মানে কি, কনক্লুশন ওয়ার্ড, হাউ এভার, ফাইনালি, ইন ব্রিফ, এই ওয়ার্ডগুলো আছে আছে। টিচার দেখবো এখানে একটা রাইট দিব, এখানে রাইট দিব, বাট এই প্যারাগ্রাফটা জিরো দিবে, এই প্যারাগ্রাফে জিরো দিবে। কারণ কি, এই যে আমি ভুলগুলা করছি, এখানে একটা লাইন লেখা যাইতো, এখানে লেখা যাইতো, এখানে লেখা যাইতো, এখানে লেখা যাইতো, এই যে এখানে দেখো আমি স্টপ দিয়ে আবার নতুনভাবে শুরু করছি। নো, এই কাজগুলো তোমার অবশ্যই করা যাবে না, এগুলো তোমাদেরকে এইভাবে ফিল আপ করে দিতে হবে। ধরো অনেক সময় একটা ওয়ার্ড লিখতে গিয়ে, ধরো এখানে তুমি একটা ওয়ার্ড লিখবা, ধরো তোমার হচ্ছে ক্লাইমেট লিখবা ওয়ার্ডটা, হ্যাঁ ক্লাইমেট, এখন এম লিখে আটকে গেছে, এখন কিছু করার একটা খুলন দাও, একটা ড্যাশ দিয়ে পরের লাইনটা এখানে তুমি পরের ওয়ার্ডটা লিখে ফেলো, কোনো সমস্যা নেই। আটকে যাবে, একটা ওয়ার্ড লিখলে আটকে যেতে পারো। এখানে ধরো অনেক বড় একটা ওয়ার্ড লিখলা, হ্যাঁ ধরো এখানে তুমি একটা চেঞ্জ ওয়ার্ডটা লিখবা, CHN লিখতেই শেষ, তারপর একটা ডট দিয়ে দিবা, ক্লিয়ার। এই ভুলগুলো করাই যাবে না, একদম এই যে ফুল আপ থাকতে হবে, একদম লাইন সব ফুল আপ থাকতে হবে, এই ভুলগুলো করাই যাবে না। এই যে এন্ড, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এইগুলো কিন্তু ফুল আপ থাকতে হবে একদম, ঠিক আছে? তো এগুলো পারবা কিনা একটু কমেন্ট করে জানাও, একটু বুঝছো কিনা, তাহলেই শেষ, তাহলেই শেষ, নাম্বার অনেক পাবা। হ্যাঁ যা দেখলাম মুখস্থ ছাড়াই কাজ হবে না, হ্যাঁ মুখস্থ চালাতে বাংলা মুখস্থ লাগবে, ইংরেজিতে এখন তোমরা সবাই পারো, বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা, একটু পারবা কিনা? দেখো আমি এরকম এক লোক যে 2000তম বা 1800তম হয় তাকে 31 পাওয়ানোর লোক, ঠিক আছে? তো তোমরা তো আরো ভালো স্টুডেন্ট, তোমরা তো অনেক মেধাবী স্টুডেন্ট, তোমরা পারবা না কেন? ঠিক আছে, এইগুলা তোমাদেরকে এখন দেখো SBC পড়াবো, এর আগে কি কি তুমি ভুল করবা না এই জিনিসটা নিয়ে, বা তারপর হচ্ছে আমি টপিক সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে একটু পড়াবো, ঠিক আছে? তুই এখানে খারে রিসোর্স কেন? আপনার ভিডিও করতেছে একটা ছোট, ভালো লাগতেছে দেখতে। কি ভিডিও? শর্ট ভিডিও। তাহলে তুই ভিডিও শেষ করে যা গেলে। আচ্ছা ভাই, ফার্স্ট লাইনটা একটু ফাঁকা দিয়ে লিখতে হয়, আইকন প্লাস বলছে, আইকন প্লাসের লেখা ফাঁকা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যে বলুক ফাঁকা দিতে বলতে তোমরা ওই তার কথা বুঝো নাই, উনি ফাঁকা দিতে কোনটা বলছে, কোনো ফাঁকা দেওয়া যাবে না, কোনো গ্যাপ দেওয়া যাবে না, একদম পাই টু পাই, একটু ছাড় দেবেন। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, তুমি হয়তো বা টাইটেলে লিখছো, ওই যে টাইটেলে লিখছো তারপর একটু নিচে থেকে শুরু করতে পারো, কিসে? দেখো দেখায় দিই, কথা মানো, ঠিক আছে? উনারা ঠিকই বলছে, হয়তো বা তুমি বুঝতে ভুল করতে পারো, এমন হইতে পারে না? দেখো এখানে ধরো এইটা হচ্ছে তোমার টাইটেল, তারপরে তুমি নিচে থেকে লিখতে পারো, কোনো ডাজেন্ট ম্যাটার, বাট তোমাকে একটা টপিক সেন্টেন্স দিয়ে তুমি ফুল স্টপ দিয়ে নিচেতে লিখবা, উপায় নাই, একদম জিরো দেয়া দিবে, সাবধান এই কাজ করবা না। পারবা তো, একটু পারাইতাছি। ওকে এখন দেখো এদিকে আসো, এগুলো এখন পারাইতেছি তো ভাই, শিখাইতেছি আস্তে আস্তে, এই তো দেখো ইনফরমেশনের অভাব। শুভ কি শেষ হয়েছে না? ক্লাস শেষ আপনার? না কন্টিনিউ করুন, পরে আসি। ওকে এখন আসো, যে ভুলগুলো করা যাবে না, 1 নাম্বার দেখলা, তারপরে আসো 2 নাম্বারে আসো। 1 নাম্বার ভুল দেখলা, যে লাইনগুলো পরে গ্যাপ দেওয়া যাবে না, কাটাকাটি কম করবা, কাটাকাটি হয়েই যেতে পারে, বাট কাটাকাটিটা এইভাবে হবে, এই যে একটু কাটা দিলাম শেষ, আর কোনো দেখাইতামি না। এত লজ্জা পড়েছে, আল্লাহ কি না কি লেখছি, সারবান মান সম্মান আমার লে টানাটানি। স্যার জানে তুমি একটা ছোট্ট বাচ্চা, তোমার ভুল হতেই পারে। স্যাররা আমাদেরকে বাবার বলে ডাকে, আদর করে মেয়েদেরকে মা বলে ডাকে, কখনো তুমি তামা বা আপনি ছাড়া কথা বলে না, সবসময় বাবা কিংবা মা আদর করে কথা বলে সবসময়। পরীক্ষা হলে বুঝতে পার, যার ডাকা পরীক্ষা দিবাই সে। তো এখানে তোমার এই ভুলটা হইতেই পারে, আমি বলি তোমার তাদের মতো বাবা কিংবা মা তোমার একটা ভুল হয়েই যেতে পারে। তো এটা হইলে এইরকমভাবে একটু দাগ দিয়ে কেটে দিও, কখনো এরকম 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 করো না, হ্যাঁ যে দেখাইতে দিও না, তো টিচারদেরকে এরকম বিরক্ত করো না। তারপর দেখো বানান ঠিক রাখার ট্রাই করবা, বানান একটা ভুল হয়েই যেতে পারে, বাট আমি ট্রাই করবো একটু ভালো করে লেখার, ভুল হইলে কোনো সমস্যা নাই, যে বানান ভুল, আল্লাহ একটা বানান ভুল হয়েছে আমার সব দুনিয়া শেষ, আমার জীবন শেষ, নো, হইতেই পারে।
মিস্টেক তো হতেই পারে, সিম্পল। স্যারদের কাছে ব্যাপারটা সিম্পল, হ্যাঁ মিস্টেক করছে, হইতেই পারে, একটা মিস্টেকে জাস্ট একটা দাগ দিবে। তোমার মিস্টেক হওয়াটা তাদের কাছে বড় বিষয় না, তাদের কনসার্ন তুমি কি ইনফরমেশন দিছো। ক্লাসের শুরুতে বলতেছি, একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও তোমার সাথে পারবে না। তুমি বিশ্বাস করো, আমার একটা বন্ধু, নাম বলবো না, চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, সে ইংলিশ মিডিয়ামে, তার সাথে ইংলিশের ধারে কাছেও আমি নাই, ছোট থেকে একদম ক্লাস 3 থেকে ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো তুমি বুঝতেছো তার ইংলিশের কি স্কিল। সে প্যারাগ্রাফে 3 পায়, আমি কোচিংয়ে প্যারাগ্রাফে 7.5 পাইছি। ফোকাস থেকে কোচিং করে বের হচ্ছি, ওর সাথে দেখা আমার 3 দিছে, আমি তো আমার 7.5 দিছি। লিখছে আমার থেকে 100% অ্যাডভান্স, বাট আমার যে ইনফরমেশন, ওর ইনফরমেশন আকাশ পাতাল, ওর বেসিকও ঠিক ছিল না। এখন আছে চিটাগাং ডাবিতে, আমি তো ইংলিশ মিডিয়ামে ছিলাম না, তাহলে প্যারা নাই, সিম্পল জিনিসটা, একদম সিম্পল। সাথে ইন্টারমিডিয়েটের পোলাপান, বাচ্চা ছোটোখাটো ছেলেমেয়েগুলো একটু ভুল করতেই পারে, একটু ভুল করতেই পারো, ঠিক আছে? একটু ভুল হলে জীবন চলে যাবে না, ভয় পাবা না, 5টা পয়েন্ট ভেবে লিখে শুরু করে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তার মানে কি, ভয় পাবা না, জাস্ট 5টা পয়েন্ট দরকার তোমার মাথায় ওই নির্দিষ্ট টপিকের উপরে। কিভাবে পয়েন্ট আসবে এটা শিখাচ্ছি, ব্রেন কুলাইতেছি। তারপরে যে কান্ট, ডোন্ট, তারপরে হচ্ছে ডিউ, হ্যাঁ ক্যান নট, লেখলে ক্যান নট, কোনো শর্ট ফর্ম নাই, এক কথায় কোনো শর্ট ফর্ম নাই। ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা ফর্মাল লিখাতে কোনো শর্ট ফর্ম নাই, মাথায় রাখবে, এটা কোনো শর্ট ফর্ম লিখবা না, এবং একই লাইন বারবার লিখবা না, কোনো শর্ট ফর্ম অবশ্যই করবে না। ডিউ লিখবা না, কখনো ঢাকা ইউনিভার্সিটি লিখবে না, ইউনিভার্সিটি অফ ঢাকা ইংরেজিতে এটা। তারপর ক্যান নট, এই ক্যান নট কোনো ধরনের এইভাবে লিখবা। যদি লেখো ক্যান, ডো নট লিখলে ডো নট, কখনো ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশ রাইটিংয়ে ডোন্ট এই ধরনের লেখা যাবে না, ঠিক আছে? লিখবা নর্মালি ডো নট, ক্যান নট থাকলে ক্যান নট, শর্ট ফর্ম যেগুলো ইউজ করবা না, ওকে? এগুলো কখনো ইউজ করবা না, এই অভ্যাস আছে, এগুলো কি তোমাদের অভ্যাসগত ভুল, এই ভুলগুলোকে এখন লিখে ছাড়তে হবে। এখন দেখো ভাই, টপিক সেন্টেন্স কিভাবে মুখস্থ করবো। টপিক সেন্টেন্স মুখস্থ করার জন্য তোমাদের যে এইচএসসি ছিল, এইচএসসিতে বই ছিল, এই বই অথবা ওই টপিকটাকে চার্জ করে তুমি গুগল অথবা তুমি চ্যাট জিপিটি থেকে নিতে পারবা টপিক সেন্টেন্স, ওকে? তো দি মুজিব, দ্য মেকিং অফ এ নেশন, ধরো এই পরীক্ষা এটা তোমার আসলো, তো তুমি লিখলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, ওয়াজ ব্রোন ইন এ নোবেল মুসলিম ফ্যামিলি। ভাই এখানে একটা কেজ এন্ড অ্যাপোজিশন ইউজ করছে, আজকে এগুলো পারার দরকার না, আমি কেজ এন্ড অ্যাপোজিশন অন্য ক্লাসে শিখাবো। তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে, যে দেখো গ্লোবাল ওয়ার্মিং কি, গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। শেষ, এটা হচ্ছে ভাই টপিক সেন্টেন্স। ফুড অ্যাডাল্টেশনের টপিক সেন্টেন্স কি, এটা আমার মতো করে দিচ্ছি, এটা তোমার মতো করে সহজ করে নিবা, এগুলো তোমার পড়া দরকার নাই। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, এখন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়ার জায়গা টপিক কি, সোশ্যাল মিডিয়া বলতে হবে, সোশ্যাল মিডিয়া নিয়ে একটা সংজ্ঞা দিতে হবে। তাহলে কি, সোশ্যাল মিডিয়ার রেফার্স, তাহলে সোশ্যাল মিডিয়ার রেফার মানে সোশ্যাল মিডিয়াকে বলতেছে রেফার্স টু ইন্টারাকশনস অ্যামং people in which they create and share information, ideas, virtual communities and network। এটা হচ্ছে ভাইয়া এই সংজ্ঞাটা রিপ্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াকে। এখন সোশ্যাল মিডিয়া কি, যেখানে আমরা হোয়ার ইজ এ প্লেস, আমরা যেখানে ফটো শেয়ার করি, শেয়ার আওয়ার ফটোস, তারপর ইমোশন, তারপর ক্রিয়েটিভিটি, এই ডিফারেন্ট জিনিসগুলো লিখবা, ইনফরমেশন, ওই দিন পড়াইলাম। তো ওইভাবে টপিক সেন্টেন্স দিতে হবে, ওকে? এখন যে টপিক সেন্টেন্সগুলো শিখবা, আল্লাহ চোখে দেখবা না, এটা বাড়া এটা কমে, কি বন্ড। এখন যে টপিক সেন্টেন্সগুলো তোমরা মুখস্থ, হোমওয়ার্ক কিভাবে, হোমওয়ার্ক দেখে লিখে শিখা। বেসিক হিউম্যান রাইটস, এখানে টপিক সেন্টেন্স কি, হিউম্যান রাইটস কি, ইন্টারনেট ইউজ করবা, গুগল থেকে শিখবা, একটা সংজ্ঞা এক্স্যাক্টলি তুমি দেখে বুঝবা যে এটাই বেসিক হিউম্যান রাইটস সম্পর্কে বলতেছে, এই স্লাইডে না। তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং কি, গ্লোবাল ওয়ার্মিং কি, টপিক সেন্টেন্স, এর কি দ্বারা, অনলাইন এডুকেশন কি, জাস্ট কি এর উত্তর দিলেই তোমার উত্তর বের হবে ভাই। তারপর ইকো ট্যুরিজম কি, ফক মিউজিক কি, ফক মিউজিক এক কথায় বলতে হবে যে ফক মিউজিকটা কি, সংজ্ঞা দিতে হবে। ফক মিউজিক ইজ ভেরি পপুলার সং ইন আওয়ার বাংলাদেশ, নো, ফক মিউজিকটা কি,
অ্যাকচুয়াল ফক মিউজিকটা কি, এইটা সংজ্ঞা থাকবে। ড্রিমস কি, অ্যাকচুয়ালি ড্রিমস কি, ড্রিমসের সংজ্ঞাটা কি, অনেক সংজ্ঞা নাই, মোটামুটি একটা সংজ্ঞা তোমার মতো করে দিবা। রেস ডিসক্রিমিনেশন কি, অ্যাডোলেসেন্স কি, ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিংটা কি, এখানে বলতেছে জয়ফুল লার্নিংটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। বিউটি অফ কুয়াকাটা, এই মানে কি, কুয়াকাটা সৌন্দর্য, তার মানে কুয়াকাটা কি নিয়ে একটা সংজ্ঞা দিবা। এখন তুমি দিতে পারো কুয়াকাটা দি ডটার অফ দ্য সি নোন অ্যাজ, হ্যাঁ, বা তুমি এটা বলতো কুয়াকাটা দিয়ে একটা কমা দিবা, হ্যাঁ, কমা দিয়ে তুমি এটা বলতে পারো কুয়াকাটা, এটা জানি কি বলতো, নোন অ্যাজ সাগর কন্যা, কুয়াকাটা নোন অ্যাজ সাগর কন্যা। এই যে হয়ে গেছে তোমার একটু কে দিনে পরিচিত, কুয়াকাটা মানে সাগর কন্যা হিসেবে পরিচিত। লোকেটেড ইন, ওই যে প্লেসটা কি জানি কলাপাড়া, অমুক ইউনিয়ন তমুক ইউনিয়ন, একটু পটুয়াখালী না কোথায় জানি আসছে, যাই হোক আমার মনে পড়তেছে, দিয়ে দিবা, শেষ। ম্যানার কি ভাইয়া, ম্যানারের সংজ্ঞা দিবা, সংজ্ঞার জন্য বই ইউজ করবা অথবা নেট ইউজ করবা। হোয়াট ইজ ম্যানার লিখবা। ফিটনেস কি, ফিটনেস নিয়ে একটা সংজ্ঞা দিবা। সিভিস এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এই বছর তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। তারপর ডায়াসপোরা নিয়ে একটা সংজ্ঞা দিবা। ডায়াসপোরা মানে কি, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এটাই হচ্ছে তোমার হচ্ছে ডায়াসপোরা কিংবা মাইগ্রেশন। তারপরে পিস কনফ্লিক্টটা কি, এই প্রত্যেকটা টপিক সেন্টেন্স মিনিমাম 2 থেকে 3 লাইন হলেই হবে। এটা মুখস্থ করবা কিংবা নেট থেকে নিজের মতো সহজ, যেটা দুনিয়ার যেটা সহজ তোমার মুখ দিয়ে আসে ওইটা লিখবা। ওকে, তোমার কাজ এখানে শেষ। ওয়ার্ড চেঞ্জিং আমি দেখাইছি, তারপরে এগুলো আবার ফলো করে না। এগুলো হচ্ছে 25-এ 26-এ কিছু বাচ্চা আছে, ছোট বাচ্চাগুলো আছে, 25-26-এর ছোট বাচ্চাগুলো আছে। তো এই বাচ্চাগুলো এসে মাঝে মাঝে জিজ্ঞেস করে, ভাই আমাদের তো কিছু দেন না। ওরাও কিন্তু তোমাদের সাথে প্রি এডমিশনের ক্লাস করতেছে, বুঝছো? তো এই বাচ্চাগুলোর জন্য এইগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলো আবার তোমরা করো না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন চলো আমরা এখান থেকে SBC দিয়ে আজকে প্র্যাকটিস করবো এবং হোমওয়ার্কটা তোমরা বুঝে গেলা। এখন দেখো এই জায়গায় আসো, এখন চলো আমরা SBC দিয়ে আমরা 2টা নতুন টপিক শিখবো, যে জিনিসগুলো আমি লিখাবো। দেখো এখানে যেটা আছে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এটা তো তোমরা জানো, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে যে টেন্সের যে ফাংশনগুলো, এবং আমরা 2+B1 অথবা বার প্লাস ING ইউজ করবো। এখানে আর কি ইউজ করবো, RPC রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ করে আমরা সেন্টেন্স লিখতে পারি, আমরা গত ক্লাসে শিখছি। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে 2টা, একটা ডাবিতে আসছে আর একটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, ঠিক আছে? আজকে প্রথমেই শিখবো আর্লি রাইজিং। তোমরা যারা লিখতে পারো না আমাকে বলো তোমরা কিভাবে লিখবা, ওর থেকে ভালো টেকনিক বাংলাদেশে আর নাই। তোমরা বেস্ট ক্লাস করতেছো, কিন্তু এটা মনে রাখতে হবে। এখন দেখো ক্লু লাগবে, যেটা তোমার মাথা জ্ঞানের অভাব। তুমি কিন্তু আজকের পরে প্রমাণ পাই গেছো, ভাইয়া ইংরেজি তো আমি লিখতে পারি, সবই পারি, কিন্তু আমার মাথায় আসে না। এই যে মাথায় আসে না, এর মানে কি, জানার অভাব, এর মানে জ্ঞান, জানার অভাব, পড়ার অভাব। এই পড়ার অভাবটা মানে তুমি দুর্বল না, পড়ে ফেললেই শেষ, একটা টপিক জেনে ফেললেই শেষ। তোমাকে আমি 50টা টপিক দিব, শেষের দিকে বাংলা রিডিং পড়বা। 50টা জিনিস যদি প্রতিদিন 2বার করে বাংলা রিডিং পড়বা, ডাবির পরীক্ষা হলে লিখে আসতে পারো, কারণ তোমার তো ইনফরমেশন অভাব, তুমি তো ইংরেজি লিখতে পারো। এখন এই বাংলা রিডিং এর জন্য এই যে ক্লুগুলা লাগবে, ক্লুগুলা লাগবে। যেমন দেখো আর্লি রাইজিং এর সাথে কি কি যাচ্ছে, আমি ক্লুগুলা কেমনে নিব, ক্লুগুলা কেমনে নিব। আর্লি রাইজিং, ওকে, আর্লি রাইজিং মানে কি, সারাদিন একটা সুন্দর সকাল, একটা গুড স্টার্টিং। আর্লি রাইজিং সকালে ঘুম থেকে উঠে একটা ভালো স্টার্টিং, এই যে এটা আমি ক্লুতে অ্যাড করলাম। তারপরে কি, এটা আর্লি রাইটিং মানে সকালে ঘুম থেকে উঠে একটা ব্যালেন্স রুটিন, আমি একটা ক্লু অ্যাড করে ফেললাম যে ব্যালেন্স রুটিন। আর্লি রাইজিংটা এটা আরেকটা মানে কি, এটা অবশ্যই পার্সোনাল ডেভেলপমেন্ট করে। আমার হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠা ডেভেলপড হচ্ছে। আর্লি রাইজিং এর সাথে আর কি কি যায় বলো তো? এখানে একটা ডিজিজ একটা ব্যাপার আছে, সকালে যারা ঘুম থেকে উঠে এবং ব্যায়াম করে তাদের কোনো রূপবেলা হয় না। আর্লি রাইজিং এর সাথে আর কি কি ক্লু যাচ্ছে, স্ট্রেস রিমুভ করতে, সকালবেলা স্ট্রেসগুলো আমার রিমুভ করে ব্রেন থেকে। আর্লি রাইজিং এর সাথে আরেকটা কি যায়, হ্যাঁ, হেলদি লাইফস্টাইল যায় এবং প্রপার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে আসে এবং সুস্থ লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, তাই না? হচ্ছে আমাদের ওকে, তো ক্লাস আমরা দেখি। ওকে, লালু ভাইয়া হচ্ছে ক্লাস নিচ্ছে, রাত বাজে হচ্ছে 10:30। একটু সবাইকে একটু বলেন আপনার ক্লাসে কত দিবে, 10-এর মধ্যে কত দিবে আপনার রিটেন ক্লাস? ছোটগুলো জানতে চায় না, 25-26 ওরা জানতে চায় যে আসলে ক্লাসটা কেমন হয়, একটু দেখতে চাই কতজন ক্লাস করতেছে আমাদের এখানে। রাত 10:30 মতো বাজে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রায় হচ্ছে 600 মতো, প্রায়, হ্যাঁ 550-600 মতো ক্লাস করতেছে। এখন কি একটু আপনাদের স্টুডেন্টদের বলেন যে ক্লাস কেমন হচ্ছে, ওদের কেমন লাগতেছে। আচ্ছা, তুমি এদিকে আসো, এদিকে আসো। 10-এর মধ্যে ওরা কত দিবে, আপনারা এই ক্লাসে 10-এ কত দিবে? আমি বন্ডামি শুরু লাইভ কমেন্ট গুলো নিয়ে দেখবো, ওদেরকে জিজ্ঞেস করেন আপনার ক্লাসে 10-এ কত দিবে। আরে আমি কি কোনোদিন 10-এর নিচে পাবো নাকি? আমার ক্লাস বোকা নাকি? আজকে লালু ভাইয়ের আমার ক্লাস তোমরা 10-এ কত দিতে, দেখি আসলে আমি লাইভে কমেন্ট করতেছি। হ্যাঁ, ওকে, লালু ভাইয়ের ক্লাসে ওরা কত দেয়। ওকে, আমাকে 10-এ 10 কত? তোমাদের যে ছোটগুলো আছে না, ওই যে তোমাদের যে ছোটগুলা
25 এবং 26 ওরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, ইনবক্স করে, ভাইয়া গন্তব্য ঢাবিতে যে পড়াচ্ছেন ঠিক পড়াটা কেমন। আসলে তারা তো অনেকটা দেখে না যে গন্তব্য ঢাবিতে লাইভে কিভাবে পড়াচ্ছি বা তাদের সার্ভিসটা কি পায়। তোমরা যেমন পেজ বেসে আমাকে পাচ্ছ না, তারা তো আর দেখতে পায় না, আমি তো পেজে এখন ক্লাস নেওয়া অফ করে দিছি। তারা জানতে চায় যে গন্তব্য ঢাবিতে আসলে কেমন পড়ানো হয়, আসিফ ভাই কতটুকু আদর করে, তোমাদেরকে কতটুকু কিউট কিউট করে আদর করে এবং কতটুকু ভালোভাবে বুঝাইতে পারি। ওইটা আমাকে আজকে একটু র্যাঙ্কিং দাও তো দেখি। তো আমি তো কনফিডেন্ট যে আমি তো 10-এ আমি এমনও পাইতে পারি, 12 এবং 15 পাইতে পারি, আমার তো মিস হওয়ার কথা না। আচ্ছা আপনার ফোন থেকে দেখান, এখানে হয়তো কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, এই যে দেখো আমাকে 10-এ 100 দিচ্ছে, ঠিক আছে? 10-এ 100 দিচ্ছে, দাও আমি দেখাই, দাও দাও তোমার ফোন দাও, এখানে আসো, লাইভে আছে না ওরা? এখানেই তো লাইভে আছে, দেখাই দিই আমি। তো ওরা কত দিবে আমাকে, কত দিবে? 10-এ 100 দিচ্ছে। 10-এ 100? হ্যাঁ এক্সিলেন্ট। আমাকে 10-এ তারা, আচ্ছা 10-এ 10 দাও, 10-এ 100 দেওয়া দরকার নাই। আমার হাতে ফোন আছে ওই যে তোমাদের ছোটগুলার জন্য, একটু তোমাদের উপরে তারা ভরসা করে থাকে যে তোমরা কি করো না করো। প্রতিদিনই আমাদের একটা সেশন থাকবে, তো তোমাদের তারা জানতে চায়, তোমাদের কমেন্টগুলাই হচ্ছে তাদের কাছে সব। ওকে 10 আউট অফ 10। ওকে আমার 12 দিচ্ছ। ওফ, আমার যে এদেরকে কি করতে ভালো লাগে, কি কিউট এরা। হ্যাঁ ক্লাসের মধ্যে কত দেয়। ওফ 10 আউট অফ 10। 10-এ 100 দিচ্ছ কেন আল্লাহ, 10-এ 1000ও দেয়। আচ্ছা শুভ, মানে তুমি আইসা আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছ, মানে আমি ক্লাস নিতেছি আর তুমি এখানে 500 কতজন আছে, মানে ছোটগুলা জিজ্ঞেস করে না, 25-26 ব্যাচ জিজ্ঞেস করে যে আমরা কেমন পড়াই গন্তব্য ঢাবি থেকে কেমন। ওরা তো ক্লাস পায় না, ওরা তো ক্লাস পায় না, এই কারণে জানতে চায় ক্লাসগুলো কেমন। আর একটু দেখায় দিই। ওকে আর কত দেখবা? আমি 1000 পাইছি, আমার সাথে আইসো না। দেখো এই তোমাদের যে ছোটগুলো আছে না, যে বাচ্চাগুলা একদম কিউট কিউট বাচ্চাগুলা 25-26, এরা জিগায় যে আসিফ ভাইয়া কেমন পড়ায়, আসিফ ভাইয়ের কাছে মানে কতটুকু পাওয়া যায়, আসিফ ভাই কি ডেডিকেশন দিয়ে পড়ায় কিনা। তো এটা তো প্রমাণ তোমরাই দিয়ে দিলা, তা আমার বলা লাগে নাকি? প্রতিদিন আপনি লাইভে নাই, লাইভে আমি আছি, আর হচ্ছে আপনি ওদেরকে সময় দিচ্ছেন। হ্যাঁ আমি তো 10-এ কত পাইছি, 12 পাইছি, 1000 পাইছি, 1000 যারা 1000 দিচ্ছে তার মানে হচ্ছে আপনি ওদের প্রত্যাশা থেকে অনেক বেশি দিচ্ছেন। এটা বলা লাগে নাকি? আসলে ছোটগুলো অনেকে জানে না তো। ক্লাস করতেছি আমরা সংখ্যা রাখতেছি রাতের বেলা 550। ওকে দাঁড়াও আমি দেখি এখন। দেখো 10 আউট অফ কত দেয়, তারাই দিয়ে দিব। দেখো আমি সংখ্যাটা দেখায় দিই, আর আমার কাছে আইসো না এগুলা নিয়ে। হ্যাঁ এই যে এখানে দেখায় দিলাম যে কতটুক থাকে। দেখো 10 আউট অফ 10। ওফ ভেরি গুড। ওফ শান্তি, আমার হৃদয় ঠান্ডা করে ফেলতেছে। প্রিন্স কি সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে না ভাই, এই যে দেখছো প্রিন্সেই আমার খুব ভালো লাগে, প্রিন্সকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে না। তারপরে কত হয়, আওয়ার কিউট ভাইয়া 10-এ 10, 10-এ 10। আচ্ছা আমি যদি 10-এ 10 না পাই তাহলে ওরা কেমনে 10-এ 10 পাইবো? এটাই তো প্রমাণ করে যে আমাদের স্টুডেন্টরা, ওরা যে এই বছর চান্স যে পাইবে। আমি যে কমেন্টগুলো দেখতেছি না, আমি ড্যাম শিওর এই কমেন্টের মধ্যে পরের বছর চান্স থাকবে। হ্যাঁ পরের বছর এই কমেন্টের মধ্যে চান্স থাকবে। ভাইয়া অনেস্ট রিভিউ 10। স্বর্ণা সত্যিরা কনফিডেন্স রাখো ভাইয়ার উপরে। ওকে 25 ব্যাচ এখানে আছে কয়েকটা। আচ্ছা আমি বলি ওদেরকে, এক্সিলেন্ট আসিফ ভাই টেল সিনিয়র আছে তো অনেস্ট রিভিউ দাও। 25 এবং 26 ব্যাচের জন্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম কোনটা হবে? এটা তোমরাই বলো, আমি দেখি ওরা কোনটা সাজেস্ট করে। আপনার ফোনটাই দেন, ওইখানে কমেন্ট আসতেছে না। ওদের জন্য কোনটা ভালো হবে, একদম যেন অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো প্রিপারেশন নিতে পারবে। শতভাগ অনেকে দেখা যাচ্ছে কি শুরুতে একটা জায়গায় ভর্তি হয়, পরে এখানে ভালো সার্ভিস পায় না, পরে আবার নতুন করে বিশেষ করে আমাদের কাছে আসে। আমি এটা বলতে চাচ্ছিলাম না, তো আসে। তো এই জন্য তোমরা বলে দাও যে শুরু থেকে এবং শেষ পর্যন্ত মানে কোন প্ল্যাটফর্মটা ওদের জন্য ভালো হবে। একটা প্ল্যাটফর্ম নাম লেখো, বলো। এই যে আমি এখানে আসছি তোমাদের সামনে, আমাদের ভালো এখানে আছে প্ল্যাটফর্মের নাম বলো। আমি 10 আর 10 দেখতে পাচ্ছি। লাল ভাইয়া তো প্ল্যাটফর্মের নাম বলবে কেন? আচ্ছা লাল ভাইয়া, আচ্ছা 10 ভাইয়া লাল ভাইয়া। ওকে 10-এ 10 এবং অবশ্যই লাল ভাইয়া। ওকে এটা বলা দরকার না, আসলে ওরা কনফিউজড হয়ে যায়, ছোটগুলা কনফিউজড হয় না, এগুলোকে বলে দাও একটু, ওরা পড়াক। শুভ এটা দেখতে থাকুক, আমি তোমাদেরকে কাজটা শেষ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর ডিস্টার্ব করলাম না, তোমরা ক্লাস করো। কম পাইছি রে? না 10-এর নিচে নাই, 10-এর নিচে নাই। যারা হচ্ছে মার্কিং এ 10-এর নিচে দেয় নাই, ওরা মনে হয় না প্যারাগ্রাফে আজকে 10-এর নিচে পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। একটাই, এই যে সবারই একটা কথা, গন্তব্য ঢাবি নাকি লাল ভাইয়া বলো। ওদেরকে জলে যে 25-26-এর জন্য যদি তুমি বলো যে বেস্ট প্ল্যাটফর্ম কোনটা, তুমি একটু বলো তো, সেটা গন্তব্য ঢাবি নাকি লাল ভাইয়া? গন্তব্য ঢাবি বলতে তো অনেকে আছে, আর লাল ভাইয়া বলো, গন্তব্য ঢাবি নাকি লাল ভাইয়া এইটুক বলো তো, তোমরা জাস্ট এইটুক বলো। গন্তব্য ঢাবি, আসিফ ভাই বেস্ট, আমি এসেছি 25
25 ব্যাচ এখন আছে, 25 কারাগার আছে ছোটগুলা। সবাই গন্তব্য ডাবি বলতেছে কেন? লাল ভাই বললে একা আমি, আর গন্তব্য ডাবি বলে তো তোমার রাতুল ভাই, যে তোমার শুভ ভাই, এখন বায়াসড। হ্যাঁ এরাও পড়ে যায়। গন্তব্য ঢাবি, টার্গেট ডিউ ব্যাচ, গন্তব্য ঢাবি। গন্তব্য ঢাবি ইজ দ্য বেস্ট ইন দিস ইয়ার, দিস ইজ দ্য বেস্ট মেন্টর ইন আওয়ার কান্ট্রি। ওফ, গন্তব্য ঢাবি নিঃসন্দেহে গন্তব্য ঢাবি সেরা। ফার্স্ট অফ অল বেস্ট লাল ভাই। ওকে, কমন দেওয়া ইংলিশ পুরাটা। ও 10 আউট অফ 14 দিয়ে দিচ্ছে। আর কত লাগে ওদের কাছ থেকে? আর কত চাই? আমার আর চাওয়ার দরকার নাই। আমি আসলে আমার ভালোবাসাটা পাই বলি আমি ওদেরকে আমার সর্বোচ্চ ভালোবাসাটা দিতে পারি। ভাইয়া সময়ের অনেক মূল্য, এখন আমার চান্সের পর বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লাল ভাইয়া, বেস্ট প্ল্যাটফর্ম লাল ভাইয়া। ওকে, হ্যাঁ লাল ভাই তো, তোমার লাল ভাই তো বেস্ট, তাই না? তোমার লাল ভাইয়া ছাড়া আর কে আছে বলো তোমাদের? ঠিক আছে, তোমাদের প্যারাগ্রাফে আমি তুমি এসে এগুলো আসলে দরকার, যে এইটা আসলেই দরকার যে তোমরাই তোমাদের অনেস্ট রিভিউটা রাখা, তোমাদের অনেস্ট রিভিউটা নিয়ে তোমরা লাইভ ক্লাসে থাকো। এটা যখন তাদেরকে দেই তারাও একটা শক্তি পায়, এবং ইনশাল্লাহ তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা সবাইকে নিয়ে এবছর একটা মিছিল করো। আমি জানি এবছর গন্তব্য ঢাবিতে শত শত স্টুডেন্ট চান্স পাবে, কারণ আমার টার্গেট ফিক্সড হয়ে গেছে। আমার টার্গেট ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেওয়া। আমি কখনো ওই রকম মানে আসে না যে ভাইয়া পিডিএফের প্রেমিক, পিডিএফ প্রেমিক বলতে পারো, হ্যাঁ ক্লাস প্রেমিক, যে 50টা ক্লাস, 70টা ক্লাস, 80টা ক্লাস, এই ধরনের স্টুডেন্ট আমি জানি তারা কখনোই কৌশলী না। যারা হচ্ছে পিডিএফ প্রেমী কিংবা ক্লাস প্রেমী, তারা বুঝতে চায় যে গাইডলাইন কোথায়, স্ট্র্যাটেজি কোথায়। চলো তোমাদেরকে যে মাথায় ইনফরমেশন আসে না ওইটা শিখাই দিই। দেখো তো প্রথমে যেটা পড়াইতেছিলাম যে আর্লি রাইজিংয়ের যে ব্যাপারটা, দেখো একটু খেয়াল করো যে ভাই আর্লি রাইজিংয়ের সাথে কি কি যাচ্ছে। দেখো কিভাবে প্যারাগ্রাফ এখন থেকে লিখবা এবং শিখবা, মুখস্থ করে ফেলো যে আর্লি রাইজিংয়ে কীভাবে লিখবা। ক্লু আছে, ক্লু লাগবে। আর্লি রাইজিংয়ের সাথে সকালে একটা সুন্দর স্টার্ট হয়। আর্লি রাইজিং মানেই আমার একটা রুটিন। আর্লি রাইজিং মানে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ডিজিজ থেকে মুক্তি পায়, স্ট্রেস থেকে মুক্তি পায়। এখন ভাই বাংলা লেখো 5টা পয়েন্ট, আর লাগবে না, হয়ে গেছে তোমার, হয়ে গেছে প্যারাগ্রাফ, হয়ে গেছে। জাস্ট এই 5টা পয়েন্ট, আর কিচ্ছু চাই না আমার। এই 5টা পয়েন্ট, প্রত্যেকটা প্যারাগ্রাফের এরকম 5টা পয়েন্ট। তারপরে আমি তোমাকে যে শিখাচ্ছি কি ভার্ব, তারপরে আমি তোমাকে শিখাচ্ছি যে কি ভার্ব, এই কি ভার্বগুলো তোমরা সুন্দর করে ইউজ করবা। তাহলে কি ভার্বগুলো আমি তো শিখাই দিছি 10টা, প্রতিদিন যে কি ভার্বগুলো অটোমেটিক আসবে। তাহলে দেখো আর্লি রাইজিং গিভ, কি দেয় বলো তো? গিফট দেয় নাকি গিফটস লিখবা? জাস্ট আর্লি রাইজিং গিফটস, কি গিফটস দেয়। চলো আমরা এখন একটা একটা সেন্টেন্স দেখবো, শিখবো কিভাবে শিখতে হয়। ফালি 5টা ক্লু, ভাই ভার্বগুলো জানা, ভার্বগুলো একই জিনিস। এই গিভ, প্রোভাইড, হেল্প, প্রোটেক্ট, রিডিউস, এনশিওর, এই ভার্বগুলো কিন্তু বারবার পড়াচ্ছি, একই ভার্ব। এগুলো ভাই কি ভার্ব, এগুলো খুঁজে বের করছি। এগুলো দিয়ে তুমি যে কোনো ক্লু মিলাইতে পারবা প্যারাগ্রাফে, বুঝছো? এগুলো অনেক খুঁজে পারি, এটা স্টুডেন্টের কাছে কারণ নাই। ওরা কিন্তু এগুলো দেখবে বাট অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওরা জানে না যে এগুলো কি ভার্ব। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ভার্ব, বুঝছো? এগুলো দিয়ে প্যারাগ্রাফ লেখা হয়, এগুলো অনেক গভীর অ্যানালাইজ করে বের করে। তাহলে গুড স্টার্টিং দেয়। ওকে, তাহলে আর্লি রাইজিং গিফট শেষ। আর্লি রাইজিং গিফটস দেয়, গিভস আস এ গুড স্টার্ট, একটা ভালো শুরু দেয় সকালের, টু দ্য ডে। হ্যাঁ, হুইচ, তারপর হুইচ দিয়ে অ্যাড করলাম, হুইচ ইজ সিগনিফিকেন্ট ফর অ্যাচিভিং এ সাকসেসফুল ডে। তারপর যেগুলো লিখতে পারবা যে আর্লি রাইজিং গিভস আস এ গুড স্টার্ট, আর্লি রাইজিং গিভস আস এ গুড স্টার্ট টু দ্য ডে, মানে ওই দিনের, টু দ্য ডে মানে ওই দিনটাকে বলতেছি টু দ্য ডে, এই দিনটা। হুইচ ইজ, তাহলে দিনটাকে বলতেছি আবার, তাহলে হুইচ ইজ, এই দিনটা যেহেতু একটা ভালো স্টার্ট হয়, তাহলে এই দিনটা কি, ইজ সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তা কি জন্য গুরুত্বপূর্ণ? ফর অ্যাচিভিং এ সাকসেসফুল ডে। এখন কি ভাই প্রথম ক্লাস নেওয়ার পরে বলো আমাকে কি এগুলোতে আবার যাইতে হবে? কোনো যাওয়ার প্রয়োজন নেই। এবার আমি খালি শুধু সেন্টেন্স লিখবো আর পড়াবো। তারপর 2 নাম্বার প্রোভাইড, কি প্রোভাইড করতেছে? ব্যালেন্স, মানে ব্যালেন্স রুটিন প্রোভাইড করতেছে। ওকে ঠিক আছে, তাহলে আমি একটু দেখি যদি ব্যালেন্স রুটিনটা কিভাবে প্রোভাইড করতেছে। ওকে, আর্লি রাইজিং, আর্লি রাইজিং ক্যান প্রোভাইড, এটা প্রোভাইড করতেছে, প্রোভাইড আস এ ব্যালেন্স রুটিন, একটা ব্যালেন্স রুটিন প্রভাব করতেছে, মানে আমাদেরকে প্রোভাইড করতেছে, সকালে ঘুম থেকে উঠে একটা ব্যালেন্স রুটিন প্রোভাইড করতেছে। তাহলে হুইচ, এই হুইচ মানে কি, ওই ব্যালেন্স রুটিনটা, এটা নিয়ে একটা বলে দাও, একটা ব্যালেন্স রুটিন আমাদের কি করে। তাহলে হুইচ এনশিওরস, যে জিনিসটা আমাদের নিশ্চিত করে, কি নিশ্চিত করে? দি বেটার টাইম ম্যানেজমেন্ট, বেটার টাইম ম্যানেজমেন্ট ফর কমপ্লিটিং আওয়ার ডেইলি টাস্ক মোর ইফেক্টিভলি টু অ্যাচিভ আওয়ার গোল। তাহলে দেখছো ওই যে একই জিনিস বারবার ইউজ করতেছি, একই জিনিস বারবার ইউজ করতেছি। তাহলে তুমি প্রথমে একটা মেইন সেন্টেন্স লিখবা। ওকে, তাহলে লিখলাম আর্লি রাইজিং ক্যান প্রোভাইড আস এ ব্যালেন্স
ব্যালেন্স রুটিন। ওকে, এইটুক তো আমি লিখলাম খালি রুটিন দিয়ে। ওকে, রুটিন দিয়ে শেষ। এখন ভাই সেন্টেন্স এক্সটেনশন করতে হবে না? সেন্টেন্স এক্সটেনশন ক্ষেত্রে টু প্লাস ভার্বের বি1 প্রিপোজিশন প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা অথবা আরপিসি ইউজ করবা। এখন আমি আরপিসি ইউজ করলাম, হচ্ছে হুইচ নিলাম, রিলেটিভ প্রোনাউন নিলাম। তাহলে এখানে বলতেছি কি ব্যালেন্স রুটিন। তাহলে ব্যালেন্স রুটিনটা কি? হুইচ। এই তো ব্যালেন্স রুটিন যেটা আছে ব্যালেন্স রুটিন, হুইচ এনশিওর, যেটা আমাদের নিশ্চিত করে। কি করে? নিশ্চিত করে। কি নিশ্চিত করতেছে বলতেছো? বলো তো, দি বেটার টাইম ম্যানেজমেন্ট, তাই না? একটা ব্যালেন্স রুটিন আমাদের কি করে? এনশিওর মানে কি? নিশ্চিত করে দি বেটার টাইম ম্যানেজমেন্ট। করে না? কি কারণে করে? কি জন্য করে? তুমি বড় জন্য দিয়ে কোয়েশ্চেন করো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি করো। ফর কমপ্লিটিং আওয়ার ডেইলি টাস্ক, আমার প্রতিদিনের কাজটা শেষ করার জন্য। তারপর তুমি একটু বাড়াইলা, এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো, এটা নাও নিতে পারো, কোনো সমস্যা নেই। ফর কমপ্লিটিং আওয়ার ডেইলি টাস্ক টু অ্যাচিভ আওয়ার গোলস। ধরো এটা নিলে না, মোর ইফিসিয়েন্টলি, জিনিসটা কঠিন লাগতেছে, তখন তুমি টু প্লাস ভার্বের বি1 দিলা, আবার ইউজ করলা। অর্থাৎ কখন টু প্লাস ভার্বের বি1 এবং হুইচ অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি একটা সেন্টেন্স বাড়াইয়া ফেলবা। তুমি মনে মনে চিন্তা করবা যে এই জায়গায় কি ফর প্লাস প্রিপোজিশন ইউজ করা যায়, এই জায়গায় কি টু প্লাস ভার্বের বি1 ইউজ করা যায়, নাকি রিলেটিভ প্রোনাউন। তোমার সেন্টেন্সই বলে দিবে। যেমন দেখো, একটু খেয়াল করো, দেখো আমি কিন্তু এখানে ব্যালেন্স রুটিন পর্যন্ত আমি টাইমে গেছি, পরে আমি বাড়াইতে পারতেছি না। কি করতে? টু দো হচ্ছে না, ফর দো হচ্ছে না, তখন আমি ব্যালেন্স রুটিন যেটা আছে এটাকে আমি হুইচ দিয়ে অ্যাড করে ফেললাম, রিলেটিভ প্রোনাউন ইউজ করে ফেললাম। তাহলে ব্যালেন্স রুটিনটা কি এনশিওর করতেছে? ব্যালেন্স একটা রুটিন কি এনশিওর করে? প্রপার টাইম ম্যানেজমেন্ট এনশিওর করে। আচ্ছা, প্রপার টাইম ম্যানেজমেন্ট এনশিওর হলে কি হয়? ফর কমপ্লিটিং আওয়ার ডেইলি টাস্ক। হ্যাঁ, তারপরে তুমি লিখলা ফর কমপ্লিটিং আওয়ার ডেইলি টাস্ক, শেষ। তারপরে কেন? আচ্ছা, এটা যদি আমাদের কমপ্লিটিং হয় ডেইলি টাস্কটা, তাহলে কি হবে? টু অ্যাচিভ আওয়ার গোল, আমাদের উদ্দেশ্য, টু অ্যাচিভ আওয়ার গোল, আমাদের মানে লক্ষ্য অর্জনের জন্যই এই রুটিনটা কি আমাদের বেটার টাইম ম্যানেজমেন্টের কাজে লাগতেছে এইরকম। তারপর 3 নাম্বার দেখো, আর্লি রাইজিং হেল্প, সাহায্য করতেছে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে। তাহলে তুমি নর্মাল প্রথম সেন্টেন্সটা এইভাবে লিখবা, আর্লি রাইজিং হেল্প আস টু ডু পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, টু ডু পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এখন পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো কি? সাজ অ্যাজ দিলা, সকালে আমরা কি করি? এক্সারসাইজ করি, রিডিং করি, ক্রিয়েটিভ ওয়ার্ক করি, প্ল্যানিং করি এবং মেডিটেশন করি। তারপরে এটা অ্যাড করে দিলা যে হুইচ আর, কারণ এখানে অনেকগুলো বিষয়, হুইচ আর সিগনিফিকেন্ট ফর ডেভেলপিং আওয়ার সেলফ। বুঝছো? তাহলে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে কাজ করে। তাহলে সকালে ঘুম থেকে উঠলে কি হয়? পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়। তখন তুমি এইভাবে লিখবা, আর্লি রাইজিং হেল্প আস টু ডু পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখো, আর্লি রাইজিং হেল্প আস আমাদের সাহায্য করছে, টু ডু করতে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে। তাহলে আর্লি রাইজিং হেল্প আস আমাদের সাহায্য করছে টু ডু করতে পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো। তাহলে অ্যাক্টিভিটিস অ্যাড করলাম। সাজেস্ট, কি কি অ্যাক্টিভিটিস? এখানে একটা ক্ষমা দিবা, সাজেস্ট এক্সারসাইজ, রিডিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্ল্যানিং, এগুলো। তারপরে তাই যাই, দেখো এরপরেরটা আছে আর্লি রাইজিং রিডিউস করতেছে। ভাই কি রিডিউস করে? সকালে ঘুম থেকে স্ট্রেস। তাহলে তুমি লিখবা প্রথম লাইনে এটা দিবা, দ্য আর্লি রাইজিং ইজ, এখানে প্রটেক্ট আছে, এখানে রিডিউসিং দিবা। আচ্ছা সরি, এখানে এখন রিডিউস না, এখানে হচ্ছে প্রটেক্টের ব্যাপারটা। তা আর্লি রাইজিং প্রটেক্ট ডিজিজ, তাহলে লেখলা আর্লি রাইজিং ইজ প্রটেক্টিং, এটা কন্টিনিউয়াসলি নিয়ে নিলা। টেন্স তো তোমার ইচ্ছা অনুযায়ী নিতে পারো, এটাও নিতে পারো অথবা এটাও নিতে পারো অথবা প্রেজেন্ট টেন্সও নিতে পারো। তাহলে আর্লি রাইজিং ইজ প্রটেক্টিং মানে আমাদের প্রটেক্ট করতেছে, প্রটেক্টিং আস ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ, বিভিন্ন ডিজিজ, ডিফারেন্ট কাইন্ড অফ রোগ থেকে। এখন এই রোগ সম্পর্কে একটা তথ্য দিবা, হুইচ ক্যান বি ব্যারিয়ার ফর আওয়ার ডেইলি লাইফ। দেখো আমাদের আর্লি রাইজিংটা কি করতেছে? প্রটেক্ট করতেছে ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ। এখন বা ওই ডিজিজ সম্পর্কে তুমি একটা তথ্য দিবা, রোগ সম্পর্কে। তাহলে রোগ মানে কি? রোগ আমাদের জীবনে বাধা না? তাহলে লিখলাম হুইচ ক্যান বি ব্যারিয়ার, যেটা হতে পারে। ক্যান বি মানে কি? হতে পারে। হুইচ ক্যান বি যেটা হতে পারে ব্যারিয়ার ফর আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস টু রিচ আওয়ার গোল। বুঝছো? এইভাবে সেন্টেন্সগুলো মেক করবা। এরপরটা আসো, এরপর হচ্ছে রিডিউস। ভাই কি রিডিউস করতেছে? স্ট্রেস রিডিউস করতেছে। তাহলে লেখো আর্লি রাইজিং রিডিউসেস আওয়ার মেন্টাল স্ট্রেস। শেষ, মেন্টাল স্ট্রেস রিডিউস করতেছে। তারপরে এখানে আর কিছু লিখতে পারি না, তখন ওই যে আরপিসি একটা কনজাংশন চিন্তা করবা, তারপরে কোনটা দাদা? কনজাংশন। দ্যাট মেক্স আস রিল্যাক্স, যেটা আমাদের রিল্যাক্স করতেছে, টু কমপ্লিট করতে আওয়ার ডেইলি ওয়ার্কস ফর গোয়িং এহেড,
এগিয়ে যেতে। দেখো আমি কি কি ইউজ করছি, ইউজটা শিখো। যে এখানে একটা দ্যাট ইউজ করলাম, করে সেন্টেন্সটা আমি বাড়ালাম। তারপর দেখো এখানে আমি একটা ইনফিনিটিভ ইউজ করলাম। তারপরে এখানে দেখো আমরা ফর প্লাস বার প্লাস আইএনজি ইউজ করলাম। তারপরে কি শেষ। তাহলে দেখো তিনটা জিনিস ওই যে ইউজ করাটা শিখাইলাম প্রথম ক্লাসে, টু প্লাস ভার্বের বি ওয়ান অথবা বার প্লাস আইএনজি অথবা আরপিসি, তুমি এগুলো অ্যাড করলে সেন্টেন্স বড় হবে। তো প্রথমে মেইন সেন্টেন্স, আর্লি রাইজিং রিডিউসেস, কমাচ্ছে আওয়ার মেন্টাল স্ট্রেস, কমাচ্ছে। পরে আর লিখতে পারি না। তাহলে মেন্টাল স্ট্রেস সম্পর্কে একটা তথ্য দিলাম, দ্যাট মেক্স আস, দ্যাট মেক্স আস, এই যে স্ট্রেস যে কমাচ্ছে এটা কি করতেছে, দ্যাট মেক্স আস, এটা আমাদের কি করতেছে, এটা রিল্যাক্স করতে, দ্যাট মেক্স আস রিল্যাক্স, যেটা আমাদেরকে রিল্যাক্স করে, দ্যাট মেক্স আস রিল্যাক্স, যেটা আমাদেরকে রিল্যাক্স করতেছে। রিল্যাক্স করতেছে কি করতে, রিল্যাক্স করতেছে টু কমপ্লিট আওয়ার ডেইলি ওয়ার্ক, আমাদের প্রতিদিনের কাজটা করতে আমাদের রিল্যাক্স করতেছে। দ্যাট মেক্স আস রিল্যাক্স, দ্যাট মেক্স আস রিল্যাক্স, যেটা আমাদের রিল্যাক্স করতেছে। কেন, টু কমপ্লিট, এই যে ইনফিনিটিভ ইউজ করলাম, টু কমপ্লিট আওয়ার ডেইলি ওয়ার্কস, আমাদের প্রত্যেক দিনের কাজটা করতে। তাহলে তে নিয়ে আসবা মুখের ভাষায়, তাহলে দেখবা অটোমেটিকলি টু কমপ্লিট এটা চলে আসবে। তারপরে কি ভাই, জন্য, ফর গোয়িং, কি জন্য রিল্যাক্স করতেছে বলো তো, এখন তো রিল্যাক্স করতেছে মানে, বাট এখন কোয়েশ্চেন করো কি জন্য, কি জন্য হচ্ছে, ফর গোয়িং এহেড, আমরা এগিয়ে যাওয়ার জন্য। এরপরে আসে দেখো এনশিওর আসবে, আর্লি রাইজিং এর সাথে কি আসবে, এনশিওর আসবে। তাহলে আর্লি রাইজিং কি কি এনশিওর করে, হেলদি লাইফস্টাইল এনশিওর করে এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট এনশিওর করে। এখন তুমি লিখলা যে এটা দেখো, আর্লি রাইজিং এনশিওরস আওয়ার হেলদি লাইফস্টাইল, তা আর্লি রাইজিং এনশিওরস আওয়ার হেলদি লাইফস্টাইল, শেষ। এখন ভাই পরে আর লিখতে পারি না, তখন লাইফস্টাইল সম্পর্কে হুইজ, মানে লাইফস্টাইল তো একটা বস্তু, হুইজ দিয়ে অ্যাড করে দিলা, তো হুইজ দিয়ে লাইফস্টাইল সম্পর্কে একটা তথ্য দিবা। তাহলে হুইচ ইজ বেনিফিশিয়াল ফর ডেভেলপিং আওয়ার সেলফ টু শাইন ইন লাইফ, তাহলে লিখলা হুইচ ইজ বেনিফিশিয়াল ফর ডেভেলপিং আওয়ার সেলফ টু শাইন ইন লাইফ। বুঝতে পারছো, দেখো এখানেও কিন্তু আমি সেই জিনিসগুলো ইউজ করছি, ফর ডেভেলপিং আওয়ার সেলফ টু শাইন ইন লাইফ। তাহলে ওই যে তিনটা ব্যবহার তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তোমরা নিজের বাসায় লিখলা তাহলেই পারবা। এখন দেখো লাস্টে আরেকটা রয়েছে, শেষ, এটার 5টা ক্লু শেষ। এখন ভাইয়া আমরা পড়বো হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। এটা আমরা এখন পড়বো হচ্ছে ভাই ফ্রেন্ডশিপ নিয়ে, ফ্রেন্ডশিপ নিয়ে এখন পড়বো, ঠিক আছে। ওহো, ফ্রেন্ডশিপের তো এটা ঠিক করা হয় নাই, দাঁড়াও, লাস্ট এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপের এটা, ঠিক আছে, ফ্রেন্ডশিপের এটা খুবই গুরুত্বপূর্ণ। শুভ, শুভ ওই পেপারগুলা নিয়ে আসো তো, পেপারগুলা নিয়ে আসো, যে ইয়াগুলা, মানে ওই যে আমি লিখছিলাম না এগুলা, ওখানে হচ্ছে আমার স্লাইডে ইয়া করতে মনে নাই। ভাইয়া ক্লাস কিন্তু শেষ, এটাই লাস্ট, তারপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে বিদায় দিয়ে দিব, টেনশন করো না, এটা দরকার আছে তোমাদের পড়ার। দেখো রিটেনে তারাই তত বেশি ভালো করবা যারা আমার হোমওয়ার্ক করবা, ক্লাস তো তোমাকে ধরায় দেওয়া। ফ্রেন্ডশিপটা এখানে আছে, আমি ওইটা ওই স্লাইডে যায় লিখতে মনে নেই, লিখছিলাম তো, কই গেল, আচ্ছা নাই তো নাই, কিছু করার নাই। না না, ছবি তোলা লাগবে না, ওখানেই এগুলো আমার বেশিক্ষণ লাগবে না, ওদেরকে লিখাই দিলে হবে, ও পয়েন্টগুলো দেখে রাখলে হবে। আমি লিখে দিচ্ছি ওদেরকে, ও তো পরে পিডিএফে আবার লিখে দিতেই হবে। ওকে, আমি লিখে দিচ্ছি। ওকে ভাইয়া, চলো এখন ধরো তোমার এগুলো একটু মনে রাখবা, এখন এগুলো একটু মনে রাখবা, এখানে কি কি পয়েন্টগুলো ছিল। এখন তুমি একটু খেয়াল করো যে ফ্রেন্ডশিপটা কি ভাইয়া, ফ্রেন্ডশিপটা কি। এখন ধরো পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্রেন্ডশিপ নিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে,
ঘ ইউনিটের রিটেনের কোশ্চেন আসছে ফ্রেন্ডশিপ, তোমার সময় আসতে পারে ফ্রেন্ডশিপ। এখন ফ্রেন্ডশিপ ভাইয়া লিখবো কি, মাথায় তো নাই। সেন্টেন্স তো লিখতে পারি, এখন ইংরেজি সেন্টেন্স তো লিখতে পারি, বাট ফ্রেন্ডশিপ কি লিখবো মাথায় তো নাই। তাহলে ফ্রেন্ডশিপ কি কি করে একটু চিন্তা করো তো। ফ্রেন্ডশিপ আমাদের মেন্টাল পিস দেয়, মানসিক শান্তি দেয়। কোরেজ ভাইয়া উৎসাহ দেয়, এবং স্ট্রেংথ আমাদের বন্ধুত্ব আমাদের শক্তি দেয়। এবং আর কি কি করে ফ্রেন্ডশিপ আমাদের কি করে, সেলফ কনফিডেন্স করে। দেখো এখন এমন কোনো আমার কাছে জাদু নাই যে জাদুটা তোমাকে দিব আর তুমি একদিনের রিটেন পারে যাবা। রিটেন পারার জন্য তোমাদের যে দুর্বলতা ছিল সেটা হচ্ছে সেন্টেন্স লেখা, বাট সেন্টেন্স তোমরা এখন লিখতে পারতেছো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর টু প্লাস V1 ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা আরপি ইউজ করে তুমি লিখতে পারো। বাট তুমি কেন পারছো না সেটা হচ্ছে বাংলা বা ক্লুর অভাব। এই প্রতিদিন যে ক্লু শিখাচ্ছি আমার এরকম 5টা 6টা ক্লাস করার পরে তোমার ভিতরে এরকম একটা জেনারেশন শক্তি আসবে, ইনভিজিবল পাওয়ার আসবে, যে ক্লু তোমার মাথায় আগে ক্লু খুঁজবে যে আমি পারি না কেন। তোমার কাছে মনে হবে আমি তো পারি না, ক্লু জানি না, তখন তোমার মাথায় আসবে যে এই ক্লুটা আমার লাগবে, ক্লুটা লাগবে। ক্লু থাকলে আমি সেন্টেন্স লিখতে পারি। কারণ আসিফ ভাইয়া কি ভার্ব দিয়ে দিছে, কি ভার্বগুলো কি, এই যে গিভ একটু আগে ছিল, ইনক্রিজ ছিল, রিডিউস ছিল, হেল্প ছিল, ক্রিয়েট ছিল। আগামী 4 থেকে 5টা প্যারাগ্রাফ খালি আমি শিখাচ্ছি খালি এরকম কিছু ওয়ার্ড দিয়ে। তাহলে এই যে ভার্বগুলো আছে না, এরকম 20টা ভার্ব দিব, ঠাড়া মুখস্থ রাখবা, খালি ক্লুটা ভাববা, ওই ক্লুর সাথে ওই ভার্বটা যাবেই, ওই ক্লুর সাথে ওই ভার্বটা যাবেই। তাহলে সাবজেক্টটা বসাই দিয়ে সাবজেক্ট তো তোমাকে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিবে, তাহলে সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিল। এখন ভার্ব লাগবে, ভার্বে তো আমি যে 20টা দিব এই 20টা ভার্বের মধ্যেই আইসা একটা না একটা ইনক্লুড হয়ে যাবে মাস্ট। তুমি খালি জাস্ট চিন্তা করবা, এই চিন্তাটা তো ভাইয়া তোমার করার কথা, তারপর আমি তোমার কত কষ্ট করে পড়াইতেছি। দেখো ফ্রেন্ডশিপে কি আছে আমি তোমাকে কইতাম যে বাসার লিখে রেখো ফ্রেন্ডশিপ আইসি, কিন্তু না, চিন্তা করাটা তোমাদেরকে শিখাইতেছি কিভাবে চিন্তা করে 5টা পয়েন্ট ভেবে লেখা যায়। এভাবে প্রতিদিন আমার সাথে একটু থাকো এবং ক্লুটা পারবা। দেখো এখানে দেখো মেন্টাল পিস কাজ করে, কোরেজ কাজ করে, স্ট্যান্ড কাজ করে, এটা একটা স্ক্রিনশট দিবা এখনই, না হয়তো পরে এটা মুছে যাবে। তারপর সেলফ কনফিডেন্স কাজ করে। আচ্ছা বন্ধুরা কি করে, আত্মবিশ্বাস যোগায় না বলো তো, আত্মবিশ্বাস যোগায় না, বলে না এই তুই পারবি, বান্ধবী তুই পারবি। হ্যাঁ যোগুরে বলে এই যোগু তুই সাদিয়ারে প্রপোজ করে ফেল, যোগু আরো কয়েকটা সাইডে যোগু আছে বলবে এই যোগু তুই পারবি, তুই পারবি। যেমন প্রিন্স, হ্যাঁ প্রিন্সের কিছু যোগু বন্ধু আছে, হ্যাঁ আইসা বলে কি প্রিন্স তুই প্রপোজ কর তুই পারবি। আত্মবিশ্বাস প্রপোজ করে দিছে, সাদিয়া কিন্তু দিছে রিজেক্ট করে। তো এই যে সেলফ কনফিডেন্সটা আসে কোথায় থেকে, বন্ধুদের থেকে। তাহলে ফ্রেন্ডশিপ আরেকটা কি করে ভাই, ফ্রেন্ডশিপে থাকার কারণে কিন্তু আমাদের লোনলিনেস হয় না ভাই। এই লোনলিনেসটা কি জানো, ফ্রেন্ডশিপ তো বাবা মার সাথে হতে পারে, আমাদের ফ্যামিলি মেম্বারদের হতে পারে, আমার ভাইদের সাথে, বোনদের সাথে একটা ভালো সম্পর্ক হতে পারে। তাই এই ফ্রেন্ডশিপ বন্ধুত্বের ফিলিংটা যখন আসে তখন আমাদের লোনলিনেস লাগে না। এই ফ্রেন্ডশিপটা কি করে ভাইয়া বলো তো, ফ্রেন্ডশিপ কি করে আমাদের অনেক প্রবলেমকে সলভ করে না, সলভ এনি প্রবলেম। তোমরা একটা জিনিস না পারলে একজন আরেকজন হেল্প করো না, এই জিনিসটা ফ্রেন্ডশিপ কি করে অনেক প্রবলেম সলভ করে। ফ্রেন্ডশিপ কি করে, এ চান্স টু শেয়ার। ফ্রেন্ডশিপ মানে তো মনের কথাগুলো বলা যায়। তাহলে ভাই ফ্রেন্ডশিপ মানে কি, জাস্ট একটু চিন্তা করে বের করলা, এটা একটা উৎসাহ দিগাচ্ছে, এটা একটা উৎসাহ দেয়, হ্যাঁ এটা মেন্টাল স্ট্রেংথ কাজ করে, সেলফ কনফিডেন্স হয়, লোনলিনেসটা দূর করতেছে, সলভ এনি প্রবলেম সলভ করতে পারছে, এ চান্স টু শেয়ার, একটা জিনিসকে কি করতেছে মানে শেয়ার করা যাইতেছে। এটি তো ভাই হয়ে গেছে। এখন কি ভার্ব তো আমি তোমাকে দিয়ে দিলাম, দেখো এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেক করে ফেলো, ইজিলি হয়ে যাবে। তাহলে গিভ, তাহলে ফ্রেন্ডশিপ গিভ কি দিচ্ছে বলো, ফ্রেন্ডশিপ গিভ। তাহলে লেখো ফ্রেন্ডশিপ গিভস আস, ভাই এখানে গিভ হবে না গিভস হবে। ফ্রেন্ডশিপ মানে কি, একটা জিনিস বন্ধুত্বকে বোঝাচ্ছে, তাহলে গিভস। তাহলে ফ্রেন্ডশিপ আমরা প্রেজেন্ট টেন্সে লিখলাম। তাহলে ফ্রেন্ডশিপ গিভস আস কি দিচ্ছে, মেন্টাল পিস, তারপরে কি দিচ্ছে ভাইয়া, কোরেজ অ্যান্ড স্ট্রেংথ। তারপরে ভাইয়া 2 + V1 ইউজ করলাম না প্রিপোজিশন, আমি জাস্ট হুইচটা ইউজ করবো, তাই না? তাহলে হুইচ কিংবা আরপি ইউজ করবো, এখান থেকে দ্যাট নিলাম। তাহলে দ্যাট মানে কি, ফ্রেন্ডশিপটা স্ট্রেংথ, দ্যাট হেল্প আস যেটা আমাদের সাহায্য করে, ফর এ হ্যাপি লাইফ, টু ডু বেটার ইন ফিউচার। তো তুমি এরকম নর্মাল না লিখে অনেক লিখতে পারো, তাই না? দ্যাট হেল্প আস টু ডু বেটার সামথিং ইন আওয়ার লাইফ। কোথায় জানি পেট করে, আমি তো এটাই বুঝতেছি না। ওকে একটু খেয়াল করো, মাই ফ্রেন্ডস ইজ মাই ফ্যামিলি। আপনার জন্য সবাই এখন বন্ড বলে, তো বন্ডই তো তুমি, প্রিন্সটা তো বন্ডই। দেখো ফ্রেন্ডশিপ গিভস আস মেন্টাল পিস, কোরেজ অ্যান্ড স্ট্রেংথ দ্যাট হেল্প আস ফর এ হ্যাপি লাইফ। ফর এ হ্যাপি লাইফ এইটুকু দিয়ে দিতে পারো, যে আর লাগবে না, ঠিক আছে? তারপর তুমি দিতে পারো টু ডু বেটার ইন ফিউচার, তুমি এক্সট্রা অ্যাড করলা। এখন ভাই 2 নাম্বার কি ভাই বলো তো, সেলফ কনফিডেন্স না? 2 নাম্বারটা কি ছিল বলো তো, সেলফ কনফিডেন্স। 2 নাম্বারটা কি ভাই, সেলফ কনফিডেন্স। এখন 2 নাম্বারটা কি ছিল, এগুলা বাদ। 2 নাম্বারটা কি ছিল বলো তো ভাই, সেলফ কনফিডেন্স। সেলফ
কনফিডেন্স। 2 নাম্বারটা কি ছিল ভাইয়া? সেলফ কনফিডেন্স। তাহলে ফ্রেন্ডশিপ কি ইনক্রিজ করে? 2 নাম্বারে ভার্ব কি দিলাম? এই যে ইনক্রিজ। সেলফ কনফিডেন্স মানে তুমি বুঝে ফেলো, এই যে উৎসাহ বাড়ায় না, বন্ধুরা এসে উৎসাহ বাড়ায় দেয় না পিছন থেকে, এটাই তো। তাহলে দেখো ফ্রেন্ডশিপ ইনক্রিজেস, ফ্রেন্ডশিপ ইনক্রিজেস আওয়ার সেলফ কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আর আমাদের আত্মবিশ্বাস বাড়লে কি হয়? তা আত্মবিশ্বাসকে হুইজ দিয়ে অ্যাড করলাম। তাহলে আত্মবিশ্বাস যদি বস্তু, তাহলে হুইজ দিয়ে অ্যাড করলাম। তাহলে আত্মবিশ্বাসকে নিয়ে একটা সংজ্ঞা দাও বা একটা কিছু বলো, আত্মবিশ্বাসের কারণে আমাদের কি হয়? হুইচ ইজ হেল্পফুল ফর আস, আমাদের জন্য খুবই হেল্পফুল, আমাদের জন্য ফর আস টু পাস ডিফারেন্ট চ্যালেঞ্জ ইন আওয়ার লাইফ ফর অ্যানালাইটিং আওয়ার ফিউচার। কিন্তু প্রিন্স দেখছো কথা কিন্তু তোমার সাথে মিলে গেছে, তো এই ধরনের কাজ করবে না। তো ফ্রেন্ডশিপ যে জিনিসটা আছে সেটা কি? ফ্রেন্ডশিপ ইনক্রিজ বাড়াচ্ছে আওয়ার কনফিডেন্স। শেষ, একটু সেন্টেন্স শেষ। ফ্রেন্ডশিপ ইনক্রিজেস আওয়ার কনফিডেন্স। শেষ। এখন ভাই আর তো লিখতে পারি না, তখন হুইচ অ্যাড করবো। তাহলে হুইচ ইজ, যে জিনিসটা কি করে? হুইচ ইজ হেল্পফুল, হুইচ ইজ হেল্পফুল, যেটা খুবই মানে হেল্পফুল ফর আস, আমাদের জন্য, আমাদের জন্য খুবই হেল্পফুল। টু পাস, এই যে ইনফিনিটিভ ইউজ করলাম, টু পাস, পাস করতে, কি পাস করতে? ডিফারেন্ট চ্যালেঞ্জ, বিভিন্ন বিভিন্ন চ্যালেঞ্জ ইন আওয়ার লাইফ ফর অ্যানালাইটিং। এই পর্যন্ত পড়ে দাও। এখন দেখো যে তোমাদের যে এই যে প্রিন্স, তুমি যে একটা চ্যালেঞ্জের মুখে পড়লা, হ্যাঁ, এই যে তুমি যে সাদিয়ারা কিছু বলতে পারতেছিলে না, বা তোমার ফ্রেন্ড সার্কেল কি দিচ্ছে? ইনক্রিজ করতে পারতেছে, এই প্রিন্স কর, এটা কর, আত্মবিশ্বাস দিল। তখন আত্মবিশ্বাসের কারণে তুমি কি করলা? ইট ইজ হেল্পফুল ফর আস, মানে ইট ইজ হেল্পফুল ফর প্রিন্স টু পাস এই যে ডিফিকাল্ট চ্যালেঞ্জ। এই যে ডিফিকাল্ট চ্যালেঞ্জটা তুমি নিতে পারতেছিলে না, বা তোমার বন্ধুরা তোমার আত্মবিশ্বাস দিতেই তুমি কি করছো? কামটা কিন্তু করে ফেলাইছো, কিন্তু এইগুলো করবা না, ঠিক আছে? ইন আওয়ার লাইফ, তো তোমরা তো বুঝছো, তোমরা এইভাবে লিখবা। তাহলে এই হুইচ অ্যাড করলা, তাহলে হুইচ ইজ হেল্পফুল ফর আস টু পাস ডিফারেন্ট চ্যালেঞ্জ ইন আওয়ার লাইফ ফর অ্যানালাইটিং আওয়ার ফিউচার। ওকে, 3 নাম্বারটা কি ছিল বলো তো? কে মুখস্থ একটু বলতে পারবা? 3 নাম্বারটা কি ছিল? লোনলিনেস, তাই না? তাহলে ফ্রেন্ডশিপ আমাদের কি করে ভাইয়া? লোনলিনেসটা কমায় দেয়। ওকে, এখন সেন্টেন্সটা লিখো, লোনলিনেস। তাহলে এখানে ছিল ভাইয়া 3 নাম্বার ছিল লোনলিনেস। তাহলে ফ্রেন্ডশিপ রিডিউস, কমায়, কি কমায়? লোনলিনেস কমায়। শেষ, তুমি লিখে দিবা ফ্রেন্ডশিপ ক্যান রিডিউস, ক্যান প্লাস মডেল প্লাস ভার্বের বি1 ইউজ করলা, সমস্যা নেই। বা ফ্রেন্ডশিপ রিডিউসেস দিলাম, মডেল দরকার নেই। ফ্রেন্ডশিপ রিডিউসেস আওয়ার লোনলিনেস হুইচ হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। হুইচ হ্যাজ, দেখো এখানে সেন্টেন্স শেষ, সিম্পল সেন্টেন্স শেষ। দ্য ফ্রেন্ডশিপ রিডিউসেস আওয়ার লোনলিনেস, ফ্রেন্ডশিপ আমাদের লোনলিনেসকে রিডিউস করতেছে। এখন আর তো লিখতে পারতেছি না, পরে তুমি টু দিতে পারো, টু দিয়ে একটা কিছু করতে পারো, টু প্লাস ভার্বের বি1 ইউজ করো। কে ইউজ করতে পারো একটু কমেন্ট দেখি তো। তুমি লিখো তো ফ্রেন্ডশিপ রিডিউসেস আওয়ার লোনলিনেস টু মেক হ্যাপি আস, এরকম ইউজ করতে পারো, টু মেক হ্যাপি আস, বা একটা কিছু ইউজ করো তো দেখি তো। শেষ তো, এটা লাস্ট পয়েন্ট রয়েছে। তোমরা জীবনে একমাত্র কাকুর মায়ের কাছেই ভালো আছি। ওকে, এখন এটা বলো, ফ্রেন্ডশিপ রিডিউসেস আওয়ার লোনলিনেস। এখন তুমি টু প্লাস ভার্বের বি1 দিয়ে সেন্টেন্স এক্সটেনশন করবা। কি করতে? আমাদের লোনলিনেসটা কিন্তু কমায় দিচ্ছে। কি করতে? টু প্লাস ভার্বের বি1 কিছু একটা করতে। কি করতে? একটু বাংলা ভাবো তো, কি করতে? আমাদের উৎসাহ করতে, টু কারেজ অথবা টু ইন্সপায়ার, আমাদের কি ইন্সপায়ার করতে, নাকি আমাদের নিঃসঙ্গ কাটাতে? টু রিমুভ, তুমি টু প্লাস ভার্বের বি1 ইউজ করো না। কি করতে মানে জাস্ট লোনলিনেস থেকে টানো, লোনলিনেস থেকে টানো। আচ্ছা, লোনলিনেস তারা কিন্তু কমাচ্ছে। কি করতে বলো তো? আমাদের কি মানসিক শান্তি দিতে বলো তো? মানসিক শান্তি দিতে, হ্যাঁ, মানসিক শান্তি দিতে। ওকে, এটাও হইতে পারে মানসিক শান্তি, মেন্টাল পিস করতে পারে। তা আমাদের কি হতে পারে? রিমুভ করতে পারে, মানসিক শান্তি দূর করতে, অশান্তি দূর করতে, তুমি এটাও বলতে পারো। এখন টু প্লাস ভার্বের বি1 একটা কিছু দাও তো। আমাদের কি করতে? হেল্প করতে, টু হেল্প আস, টু ইন্সপায়ার দিছে, হ্যাঁ, একজন ইউজ করো, টু ইন্সপায়ার হইতে পারে। টু প্লাস ভার্বের বি1 ইন্সপায়ার, টু ইন্সপায়ার, ইন্সপায়ার করতে। কি করতে বলো? পরে কি ইউজ করবা? পরে একটা জন্য ইউজ করো, টু ইন্সপায়ার ফর, টু ইন্সপায়ার ফর, যেটা বলছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। দেখো নিজে নিজে একটু শিখো, এখান থেকে নিজে নিজে শিখবা, আমি শিখাইতেছি। দেখো তো ফ্রেন্ডশিপ, এখানে ক্যানটা আছে, ঠিক আছে, সমস্যা নেই। ফ্রেন্ডশিপ আর রিডিউস আওয়ার লোনলিনেস। ওকে, এখন আমরা হুইজ দিয়ে করছি ভাই, হুইজ দিয়ে নিচ্ছি না। এখন আমরা টু প্লাস ভার্বের বি1 দিয়ে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করবো। তাহলে কি করতে মানে তে দ্বারা জাস্ট কোয়েশ্চেন করে আসবে। ফ্রেন্ডশিপ ক্যান রিডিউস আওয়ার লোনলিনেস, কি করতে বলো? কি করতে? টু মেক আস হ্যাপি, টু রিমুভ মেন্টাল স্ট্রেস, টু ইন্সপায়ার ফর মাই জিএফ,
টু ইন্সপায়ার আওয়ার মাইন্ড, রিডিউস আওয়ার ডিপ্রেশন, টু মেন্টাল সাপোর্ট, টু রিমুভ ডিপ্রেশন। ওফ, মানে কী করলা এটা, আউটস্ট্যান্ডিং। আমার চোখ দিয়ে জল আসতে আসতে তোমরা এত পারো, তাহলে এটা লিখতে পারো টু রিমুভ আওয়ার ডিপ্রেশন হবে। তারপর দেখো টু ইন্সপায়ার আস, শেষ, টু মেক আস হ্যাপি। তারপর তুমি একটা ফর ইউজ করো, ফর। ওকে, এটা আমরা নিলাম। তো টু রিমুভ আওয়ার ডিপ্রেশন, ঠিক আছে, আমরা ডিপ্রেশনটা নিলাম। তো টু রিমুভ আওয়ার ডিপ্রেশন, আমাদের ডিপ্রেশন কমাইতে, এখন কি জন্য, আমাদের জীবনে সফল হওয়ার জন্য। ফর দিয়ে একটা বার প্লাস আইন ইউজ করো। ফর ডেভেলপিং আওয়ার সেলফ, নাকি অন্য কিছু, ফর ইন্সপায়ারিং আওয়ার সেলফ। হ্যাঁ, ফর ইন্সপায়ারিং আওয়ার সেলফ দিয়ে দাও, হয়ে যাবে। এই যে তোমরা পারতেছো, দেখো তো, ফ্রেন্ডশিপ ক্যান রিডিউস আওয়ার লোনলিনেস, টু রিমুভ আওয়ার ডিপ্রেশন, ফর ইন্সপায়ারিং আওয়ার সেলফ। দেখো ফ্রেন্ডশিপটা কি করতেছে, আমাদের লোনলিনেসটাকে কমাইতেছে। হ্যাঁ, আমাদের কি করতে, ডিপ্রেশনটা কে করতে, মানে লোনলিনেস ব্যাপার, যে ফ্রেন্ডশিপ রিডিউস আওয়ার লোনলিনেস, টু রিমুভ আওয়ার ডিপ্রেশন, আমাদের ডিপ্রেশনটাকে রিমুভ করার জন্য, ফর ডেভেলপিং আওয়ার সেলফ, ফর ইন্সপায়ারিং আওয়ার সেলফ, ফর এনিথিং, ফর প্লাস বার প্লাস আইন দাও। কি জন্য বলো, এটা জন্যটা বলো। টু ইন্সপায়ার ফর মাই আপকামিং লাইফ, ইয়েস, ভেরি গুড। টু রিমুভ আওয়ার ডিপ্রেশন, টু ইন্সপায়ার আস। ওকে, ফর দিয়ে ইউজ করতে হবে এখন, লাস্ট ওয়ান, ফর দিয়ে ইউজ করতে হবে। কি জন্য, এখন বলো কি জন্য। ফরের পরে বার প্লাস আইনজি দাও, ফর রিচিং টু আওয়ার গোলস, এই যে আবার দুইটা এড করে বফ, ফর অ্যাচিভিং আওয়ার গোল, ইয়েস, ফরের পরে দিছো ফর অ্যাচিভিং আওয়ার গোল। আচ্ছা ভাইয়া, গোল লিখলাম, এখন ভাই আর লিখতে পারতেছি না, এখন আমরা এই আরপিসি নিয়ে নেই। তো গোল থেকে একটা টানো, গোল তোমার একটা বস্তু, তাহলে হুইচ দাও। তো হুইচ ইজ গোল কি, হুইচ ইজ আওয়ার অ্যাম্বিশন, গোল কি, হুইচ ইজ আওয়ার অ্যাম্বিশন দাও, হয়ে যাবে। তো হুইচ ইজ আওয়ার অ্যাম্বিশন, বা হুইচ হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ, হুইচ হ্যাজ যেটার আছে, এখানে হুইচের পরে তুমি কোনো না কোনো একটা ভার্ব নিতে হবে, ঠিক আছে। ভার্বটা কি নিবা, ওই আগে সাবজেক্ট অনুসারে ভার্ব নিবা। এই রিলেটিভ প্রনাউন তো পড়ানোর কাজ আমার এখন না, তোমরা পারো। ফর অ্যানালাইজিং আওয়ার লাইফ, ওফ, টু ইচ, মানে কি পারো, আমি কি পড়াবো তোমাদেরকে, জাস্ট ফ্যান হয়ে গেলাম, ফ্যান হো গায়া। গন্তব্য ডাবি স্টুডেন্টদের মানে আমি ফ্যান হয়ে গেছি, ঠিক আছে। আমাদের যে স্টুডেন্টরা এত পারে, এই যে পারলা একটা সেন্টেন্স, এখন একজন ব্যক্তি একটা বাক্য লিখতে পারতেছে না, বাট বিশ্বাস করে এটা খুবই ডিফিকাল্ট ছিল। তোমাকে 50টা ক্লাস নিয়েও তোমার মাথায় সেন্স ঢুকানো যাইতো না যে একটা সেন্টেন্স এক্সটেন্ড করা যায়। তোমাদের যে নুব লেভেলে আসো, তোমাদেরকে তো হাই ইন্টেন্সিভ পেইনে নিব, সময় দাও না, তোমাদেরকে এমন জায়গায় নিব, নিয়ে মানে যত উপর থেকে ছাড়বো না তত বেশি আঘাত পায়, আরও বেশি উপরে উঠবা। তো তোমাদের তো উপরে নিতেছি, হাওয়া লাগতেছে, খালি মজাই লাগতেছে, ভাইয়া খালি উপরে উঠতে আসি, কিন্তু যত মজা লাগতেছে একদিন দেখবে ঠাস করে ছাড়িয়ে দিচ্ছি, মাটিতে এমন এক থাপ্পড় খাবা, খেয়ে আবার উপরে উঠবা। এই উপরে উঠাটাই ডাবিতে নিয়ে যাবে। তো যত বেশি উপরে নিয়ে যাইতে হয় পারি তত ভালো। এই যে পারতেছো, এখন এগুলা আমি পারি। এখন লাস্ট ওয়ান, ঠিক আছে, সলভ এনি প্রবলেম। ও 4 নাম্বার রয়েছে লোনলিনেস শেষ। তো 4 নাম্বারে হেল্পের জায়গা ছিল কি, ছিল সলভিং এনি প্রবলেম। ওকে, এনি প্রবলেম। আমার হাতে লেখা কিন্তু সুন্দর, এই যে এরকম, ঠিক আছে, অনেক সুন্দর। কিন্তু যখন আমি এই বোর্ডে লিখি না, এই কলম দিয়ে লিখতে পারি না, এটা আমার দোষ। ওকে, ফ্রেন্ডশিপ হেল্প সলভিং এনি প্রবলেম। এখন দেখো তাহলে ফ্রেন্ডশিপ কি করতেছে, দেখো ফ্রেন্ডশিপ অলওয়েজ হেল্প আস, সবসময় হেল্প করে, টু সলভ এনি প্রবলেম বাই শেয়ারিং অ্যান্ড ডিসকাসিং উইথ আওয়ার ফ্রেন্ডস হুইচ কিপ এ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। জাস্ট সিম্পল সেন্টেন্স, শেষ। এটা তোমরা পারবা, এটা তো বোঝানোর দরকার নাই। লাস্ট ওয়ান আমরা সবাই প্র্যাকটিস করবো একসাথে। লাস্ট ওয়ানটা হচ্ছে এ চান্স টু শেয়ার। লাস্টেরটা হচ্ছে এ চান্স টু শেয়ার। হ্যাঁ রে, এনে তো আসিল, এর পরের গুলাতে আসিল। আচ্ছা
লাস্টে একটাতে করছিলাম, বন্ডামি করছি আমি নিজেই। ওকে, এ চান্স টু শেয়ার, এ চান্স টু শেয়ার, তাহলে ফ্রেন্ডশিপ কি করে ক্রিয়েট, বার্বের কোনো প্রবলেম আছে? এখানে ধরো বার্বগুলো নাই, আমি তোমার 20টা মুখস্থ করাইছি, এখন বার্ব কি হবে? এ চান্স টু ক্রিয়েট শেয়ার, তাহলে ফ্রেন্ডশিপ ক্রিয়েট, ফ্রেন্ডশিপ মেক, ফ্রেন্ডশিপ হেল্প, ফ্রেন্ডশিপ ইনক্রিজ, ফ্রেন্ডশিপ প্রোভাইডস, হয়ে যাবে। তুমি জাস্ট এগুলো ইউজ করো, ফ্রেন্ডশিপ ইনক্রিজ, ফ্রেন্ডশিপ হেল্প, ফ্রেন্ডশিপ মেক। ভার্ব নিয়ে চিন্তা করো না ভাইয়া, এই কী ভার্ব আমি তোমাকে শিখাচ্ছি, বাট লেখো এ চান্স টু শেয়ার। তাহলে ফ্রেন্ডশিপটা কীভাবে বলো তো? ফ্রেন্ডশিপ ক্যান ক্রিয়েট এ চান্স টু শেয়ার। দেখো এগুলো দিয়ে অনেক বড় বড় বাক্য, অনেক মানে অ্যাডভান্স লেখা যায়। অ্যাডভান্স তো আমি শিখাচ্ছি না, নুব শিখাচ্ছি। তুমি লিখতে পারো ফ্রেন্ডশিপ ইজ এ প্লেস হোয়ার উই ক্যান শেয়ার এনিথিং। ওইগুলো যে আছে ভাই, ওগুলো তো পরে শিখাবো, ঠিক আছে? এখন তোমাকে নর্মালটা একটু শিখাইতেছি, যেন একদম নুব লেভেলে আটকে না যাও। এই বেসিকটা আনকমন টপিক আসলে ধরো যেটা সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না, বাট 5টা পয়েন্ট দিয়ে ওই টপিকটাকে লিখতে পারো। এই 5টা পয়েন্টেই নাম্বার, এই 5টা পয়েন্টেই 8। এই পয়েন্ট দিতে পারবে না, পাইবো 3, পাইবো 0। ডাবির টিচাররা সারাদিন ইংরেজিতে খাতা দেয়, ওদের জন্য ওই গ্রামাটিক্যাল বা বানানগুলো হয় এত বড় কনসার্নের কোনো কারণ নাই। ওদের কারণ হচ্ছে ভালো পয়েন্ট দিচ্ছে, তুমি ইংরেজিতে লিখলেই নাম্বার দিবে। ওরা তো বাংলা না, সারাদিন ইংরেজিতেই খাতা দেয়। এমন আমি ধরো পরীক্ষার মধ্যে গেলে ইংরেজিতে লিখলাম, ও 5 পেজ লিখলাম, আমাদের 0 দিব। আমি যা পরীক্ষা ইচ্ছা তা লিখি নাই, অন্য কিছু লিখছি তো ইংরেজিতে। তো ইংরেজিতে লিখলে হবে না, তোমার পরীক্ষা ইংরেজি একটা ভাষা, তুমি ইংরেজিতেই লিখলা, আরেকজনও লিখছে ইংরেজি। ভাই ইংরেজি লিখলেই হবে না, ভালো ইংরেজি লিখলেই হবে না, ওইখানে যে টপিক চাইছে সেই টপিক সম্পর্কে তুমি যথাযথ তথ্য দিছো কিনা সেটা হবে নাম্বার। আর এইভাবে তথ্য 5টা পয়েন্ট ভালো ভাবতে হবে। তাহলে দেখো, ফ্রেন্ডশিপ ক্যান ক্রিয়েট এ চান্স টু শেয়ার এনিথিং উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইন দিস ওয়ে we can be stress free, that is emergency for improving in our present and future life। এটা তোমরা অনেক বড় বানাইতে পারবে, পড়লেই হবে, এগুলো বোঝানো কিছু দরকার নেই। এখন তোমার বাড়ির কাজ হচ্ছে সেন্টেন্স মেকিং, আরেকদিন শিখাবো। এখন তোমার বাড়ির কাজগুলো কি কি লিখে নাও। 1 নাম্বার HW, আমি এভাবে দিব না, আলাদা আলাদা করে লিখে দিব, ঠিক আছে? এতে HW ডিসক্রিট, HW গুলো লেখো। আমার ক্লাস, দেখো আমার ক্লাস মানে কি? ক্লাসের ভ্যালু, ক্লাসের ভ্যালু হচ্ছে 0, ক্লাসের ভ্যালু হচ্ছে 0। বাট তুমি যদি আমার ক্লাসের পরে HW করো, এই ক্লাসের ভ্যালু হচ্ছে 100%। এটাকে বলে ভাই ইনভিজিবল যে হ্যান্ড, ইনভিজিবল হ্যান্ড হিসাবে কাজ করবে। আমি ক্লাসে কি পড়াইছি ধরো কিচ্ছু বুঝছো না, বাট আমি যা লেখাইছি পড়াইছি, তুমি জাস্ট এই কাজটা করে দিলা, তুমি বস। তোমাকে আরও 2টা জিনিস শেখানোর আছে, আমি একটা কাজ করি নাই। বেসিক হিউম্যান রাইটস, এইগুলা ভাইয়া তোমার HW লিখলাম। ওকে, আমার প্রত্যেকটা স্লাইডে HW, ঠিক আছে? এই টপিক সেন্টেন্সগুলো সবই HW, এটাও HW লিখবা, একদম লিখে রাখবা, ঠিক আছে? আর পিডিএফটা আমি দিয়ে দিব একটু পরেই। এর বেশি না তো, মানে কতটুকু পড়াইছি দেখো তো, এরটুক পড়াইছি, 1 পেজ আমি নিজে লিখলাম, আর 1 পেজ 2 পেজ। তো এরটুকের জন্য পিডিএফটা একটু ক্লাসটা দেখলেও পারো, পিডিএফ দিয়ে দিব, পাবা এটা শিওর। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে, যে এইখান থেকে শুরু করবা, এটা লিখবা। লেখার পরে এটা বাদ, এই যে এটা পুরাটা লিখবা, কি কি জিনিস কিভাবে ইউজ করা, টপিক সেন্টেন্স আইডিয়া বলেন কিভাবে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে তুমি লিখবা হচ্ছে এই ডাইনামিক স্ট্রাকচারটা লিখবা, তারপরে এই প্যারাগ্রাফটা সবটা লিখবা নিজে নিজে সুন্দর করে, যেভাবে দিছি পয়েন্ট আকার করে, একদম যা আছে তাই হুবাহু কপি পেস্ট করবা। তারপরে একদম ফুললি দেখে দেখে এভাবে লিখবা, যে আত্মবিশ্বাস বাড়বে। ভাই আমি যা বলে আমার কথাগুলো মানো না, তুমি দেখো ভাইয়ের কথা মানো, তুমি মনে হয় হুদাই এগুলো না করলে আমার কি হবে। সিম্পলি এটা দেখে দেখে না লিখলে আর এমনি না করলে তোমার কি হবে, কিছুই হইতো না। বাট যে আমার কথাটা শুনবো তার একটা কিছু হইব, কথা শুনতে হবে, ঠিক আছে ভাইয়া? তো এরকম করবা না। তারপরে এগুলো যে আছে 5টা সেন্টেন্স দিছি, এগুলো একটু করে লিখবা। লিখে এগুলাকে এই যে প্রতিদিন যেভাবে একসাথে করে না, প্যারাগ্রাফ লিখবা 2টা প্যারাগ্রাফকে, একটা হচ্ছে আর্লি রাইজিং, আর একটা প্যারাগ্রাফ হচ্ছে তোমার হচ্ছে ফ্রেন্ডশিপ। তাহলে শুরুতে কি করতে হবে? ফ্রেন্ডস, এগুলো তো কানেক্ট কেমনে করো তো শিখাই ফেলছি। তো যেগুলো হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, তোমরা তো দেখছো কজ এন্ড ইফেক্টে কি একটা কারণ দিলা, ফার্স্টলি, হ্যাঁ, তারপরে হচ্ছে কারণ ফলাফল। বাট এগুলা কি কিছুই না, এগুলো হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দিস, ইন এডিশন, বিসাইডস, এগুলো দিয়ে অ্যাড করে দিবা, শেষ, সিম্পলি। তারপরে কি ফ্রেন্ডশিপ দিলে আগে বন্ধুত্ব কি একটা সংজ্ঞা দিবা। ফ্রেন্ডশিপ ইজ এ রিলেশন বিটুইন আস,
হ্যাঁ, টু বিল্ড আপ ট্রাস্ট, এই জিনিসগুলো আমাদের ট্রাস্ট বিল্ড আপ করে, আরও অনেক কিছু করে। ফ্রেন্ডশিপ নিয়ে সংজ্ঞা দেবে, তবে হাউ এভার লাস্ট ওয়ার্ড ইউজ করো বা ফাইনালি। তাহলে আমি 3টা জিনিস দেখতে চাই। 1 নাম্বার হচ্ছে টপিক সেন্টেন্স দিছো, কনক্লুশন দিছো এবং মাঝখানে ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম। তাহলে দেখো প্রথমে সংজ্ঞা লাগবে, হ্যাঁ, টপিক সেন্টেন্স এটা দিবা। মাঝখানে 2 নাম্বার লাগবে আইডিয়া ডেভেলপিং। এই যে আইডিয়া ডেভেলপিংয়ের যে আইডিয়াগুলো আছে, ক্লুগুলো যেটি মাথায় তোমাদের নাই, এই মাথা নাই যে জিনিসটা আমি দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে ভাই কনক্লুশন ইউজ করবা। কনক্লুশন হাউএভার, যাই হোক, বন্ধুত্ব গুরুত্ব জীবনে অপরিসীম, এটা লিখে দিবা, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এখন তোমাদের আরেকটা কাজ আছে, যে কাজটা কেউ করলা না, আমার মনে খুব কষ্ট দিছো, সেই জিনিসটার জন্য আমি খুবই ব্যথিত, মানে খুবই মন খারাপ হয়েছে আমার, খুবই মন খারাপ হয়েছে, এটা বলে বুঝাইতে পারবো না তোমাদের। 2 জন করছো, এটার জন্য আমি পরে কোনো সময় না আমি তোমাদের দোষ দেখি না, আমার নিজের দোষ দেখি। আজকে আমি নিজের দোষটা খুঁজে বার করছি, দেখাই দিই। তোমরা যে এটা করলা না, এই রিটার্ন পার্ট 1 আল্লাহ জানে কোনটা কার্ডটা আসে পা, রিটার্ন ক্লাস 1 4 এডিশন। হ্যাঁ, মনের ভিতরে যে কষ্টটা পাইছি এটা হলো এই জায়গায়। তোমাদেরকে কয়টা ওয়ার্ড দিছিলাম, তো এই ওয়ার্ডগুলো দিয়ে বলছিলাম যে কিভাবে সেন্টেন্স লেখার জন্য। তো 5টা সেন্টেন্স দিকতে কইছিলাম, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কয়টা দিয়েছিলাম, 12টা। তো 12টা ওয়ার্ডে ওই দেখো আমি কিন্তু এখন দায় সাইডে দিছি তোমাদেরকে, আগের মতো হয়তো সব লিখে দিই না। ক্লাসে যারা থাকে তারাই, যারা রেকর্ড করবে শেষ পর্যন্ত দেখবে তারাই। অনেকে জিজ্ঞাসা ভাই হোমওয়ার্ক কি, জানে না, ডাজেন্ট ম্যাটার। দাবিতে আসলে এইভাবেই চান্স পাইতে হবে এখন শেষের দিকে, যে আমরাও স্পিড বাড়াবো, আমার সাথেও স্পিড বাড়বে, চান্স হবে। আমি স্পিড বাড়াবো, জানেই না আমি কুই জায়গায় স্পিড বাড়াইছি, আমার হোমওয়ার্ক কি, লাভ নাই। দেখো এই জায়গায় বলছিলাম যে এখানে 3টা ওয়ার্ড আছে, এখানে 3টা, টোটাল 12টা দিয়ে বলছিলাম 5টা করে সেন্টেন্স মেক করতে। বা তোমাদের সেন্টেন্সগুলো তো অনেক বড়, তোমাদের যে দাবি সেন্টেন্স মেকিং আসবে এটা আমি ট্রিক শিখাই দিব। একটা ক্লাস নিব 5-এর 5, এটার জন্য না, বাট ফ্রি প্যারাগ্রাফ কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং আসলে যেন কোনোভাবে তোমাকে আটকাইতে না পারে, এই জন্য এই কাজগুলো করতে হবে না। আমি দেখলাম তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার গত ক্লাসে আমি বুঝাই দিছি যে এইভাবে করবা। এখন দেখো এখানে কতগুলো আছে, 12টা। তা 12 গুণ 5, 5 12 60, 12 গুণ 5 60টা। ভাইয়া 60টা সেন্টেন্স আসলে লেখাটা খুব টাইমের ব্যাপার। তো দোষটা ধরলাম আমার নিজের, যে আমি 12টা ওয়ার্ড দিলাম, লিখলো না। তখন মনে হলো প্রত্যেকটা দিয়ে 5টা করে ওই ছেলেমেয়েরা চিন্তা করলে 60টা চিন্তা হবে। হঠাৎ করে মানে কি টায়ারে বেশি হাওয়া দিলে টায়ার বাঁচ হয় না, তখন মনে হলো দোষটা আমার, অপরাধটা আমারই হয়েছে। মানে অপরাধ বলতে আসলে আমার অপরাধ, দোষটা আমার, আমি বুঝতে পারি না। কারণ আমার কথা হচ্ছে স্টুডেন্টকে সুন্দর করে পড়াইতে হবে। তো তুমি পড়ানোর দক্ষতার জায়গায় আমি একটু ড্যাম খাইছি, যে জিনিসটা আমার খুবই নিজের কাছে খারাপ লাগতেছে, যে আমি বুঝতে পারি না যে 12টা ওয়ার্ড 60টা অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে, তাই লিখো নাই। তাই তোমাদের কাজ হচ্ছে, আজকের কাজ হচ্ছে মেক, আজকের কাজ হচ্ছে মেক দেয়া 5টা সেন্টেন্স বানাবা। কিভাবে বানাবা এটা প্রথম ক্লাসে বলে দিছি, প্রথম ক্লাসটা দেখবা। 5 সেন্টেন্স, 2 + 12 V1 ইউজ করবা, সেন্টেন্সের পরে প্রিপোজিশন ইউজ করবা, বার প্লাস আইনজি আরপিসি, এইগুলো ইউজ করে বাড়াবা একটা। তারপরে আছে আর কোনটা আছে বলো তো, ইন্সপায়ার দিলাম 2টা। তারপরে হচ্ছে তোমাদেরকে দিলাম হচ্ছে ডেভেলপড 3টা। 3 × 5 = 15টা সেন্টেন্স লিখতে পারো না, 15টা লিখতে পারো। এখন যদি না লিখতে পারো তাহলে তোমার তো অভাগা কেউ নাই। 12টার মধ্যে এই 3টা দিচ্ছি, এই 3টা দিয়ে 5টা করে সেন্টেন্স লিখবে। কীভাবে লিখবে ডেমো দেওয়া আছে, ক্লাস শেষ, ঠিক আছে? ওকে, এখন বলো, কমেন্ট করো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। দিই নাই তো 40টা লেখার পর পাওয়ার আর ঠিক পাওয়ার নাই থিঙ্ক করা। আমি বুঝছি পাওয়ার নাই, যে আমি কারণ ভুলটা আমারই হয়েছে, আমি স্বীকার করলাম না। এই 3টা মেক দে 5টা সেন্টেন্স, ইন্সপায়ার দে 5টা সেন্টেন্স, ডেভেলপ দে 5টা সেন্টেন্স। অনেকের স্টুডেন্ট যারা আছে বুঝছো, অনেক স্টুডেন্ট আছে কি করতেছে, পেইড বেসে টেন্স শিখাইতেছে। ভাই টেন্স শিখাইতেছে, যে টেন্স কীভাবে। আর আমি কি তোমাদের টেন্স শিখাইছি? দরকার আছে তোমার মন চাইলে তুমি যে টেন্সে, এটা কি এমসিকিউ যে অমুকটা অমুক টেন্সে বাড়ি করতো, তুমি কি বুঝো না এটা পাস্টের না অতীতে? পাস্ট মানে ওয়াজ ওয়ার, শেষ। পাস্ট মানে ভার্বের B2, শেষ, পাস্ট টেন্স। ফিউচার মানে উইল প্লাস ভার্বের B1, শেষ। প্রেজেন্ট টেন্স মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয়? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন হয়, আর নাহলে নাই। এখন তো কন্টিনিউয়াস হয়, এম ইজ আর পরে বার প্লাস আইএনজি। পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ প্লাস V3, শেষ। আর তো কোনো টেন্স লাগে না, এই 6টা টেন্সের বাইরে আর কোনো টেন্স লাগে না। তো
তো এইগুলো তো তোমার ইচ্ছা মতোই তুমি বানাইতে পারো। এডুকেশন হ্যাজ গিভেন আস, আমাদের দিচ্ছে, এডুকেশন ইজ গিভিং আস, এডুকেশন ইজ প্রোভাইডিং আস, শেষ। তুমি ইচ্ছা মতো তুমি দেখতেছো এডুকেশন প্রোভাইডস আস, তুমি তোমার মতো টেন্স ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, কোনো দরকার আছে টেন্স শেখানোর? তো টেন্স তো তুমি নিজেই পারো। 200 সেন্টেন্স দেন ভাইয়া, ভালো হবে না ভাইয়া। পিডিএফ দেন না, আমি বলছি না পিডিএফ করবা না, পিডিএফ করবা না, রিটেন ক্লাসে কোনো পিডিএফ করবা না, চিল্লাবা না। বলছি না পিডিএফ দিব, কি এমন পড়াইছি, এটা একটা একটু পড়াইছি, এটা দেখে 3টা ওয়ার্ড লেখা একটা কাজ করবা, এটা তো লাগে তোমার পিডিএফ লাগে, হ্যাঁ। আর যারা নতুন আছে অবশ্যই প্রথম ক্লাস করবা, নয়তো এই প্রথম দ্বিতীয় ক্লাসটা অনেকটা প্যারা লাগবে। তো এটার জন্য তোমার কি পিডিএফ দিতাম, এই একটা জিনিস এখানে পড়াইছি, ঠিক আছে। তারপরে কি তোমার পিডিএফ দিব, এইটার জন্য পিডিএফ দেওয়া লাগবে না। তারপর আজকে ক্লাসে কি পড়াইছি, 2-1টা জিনিস পড়াইছি, এগুলোর জন্য পিডিএফ লাগবে না। ওকে থাকো ভাইয়া, হ্যাঁ পিডিএফ একটু দিব, ভাত খাবো, আমিও তো খাই নেই। তোমরা খালি নিজে গো চিন্তা করো, ভাইয়া কি খাওয়া দাওয়া করছে, ভাইয়ের ক্ষুধা লাগে না? না ভাইয়া খুব হয়ে গেছে, বড়লোক ভাইয়া, ভাইয়ার বউ আছে, মনে হয় যে রান্না করে রাখছে, ভাইয়ার তো খায়া এখন শক্তিশালী হয়ে একটা ঘুমাইবো। এত সহজ না, তোমাদের থেকে আমি আরো বেশি কষ্ট করি। ভালো থাকো, সুস্থ থাকো মাই কিউটস। হোমওয়ার্কগুলো না করলে ক্লাসের কোনো দাম নাই। কথা শুনো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।